ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে ইংলিশ লিটারেচার আলোচনা করব এবং ইংরেজি সাহিত্য থেকে যে কীভাবে কোশ্চেন তৈরি করা হয়, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানার ট্রাই করব। আজকের টপিক, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই বিষয়গুলো একটা গ্লান্স একটু জেনে নেই কী কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, 51 বিসিএসের জন্য কিছুটা গাইডলাইন অথবা সমগ্র পিরিয়ড বা এজ অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের সমগ্র যুগ পিরিয়ড বলা যায় বা এজ বলা যায়। এরপর গুরুত্বপূর্ণ টপিক ইংরেজি সাহিত্যের, এরপর গুরুত্বপূর্ণ রাইটার অথবা বলা হচ্ছে এবং তাদের বিখ্যাত গ্রন্থ অথবা বিখ্যাত কোটেশন। এতটুকু মূলত টোটাল ইংরেজি সাহিত্যের বেসিক। সো ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমরা আমাদের এবার মূল আলোচনায় চলে যাই। ফার্স্ট অফ অল আমরা জানি ইংলিশের দুটি পার্ট, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে লিটারেচার। এবং আমরা খুব ভালো করে জানি গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 15। এটা যদি কাউন্ট করা হয় বা যোগ করা হয় তাহলে হয় 35 মার্ক। আর এই 35 মার্ক পিলির জন্য, বিসিএসের জন্য অথবা অল অফ ইউ আপনাদের সবার জন্য। বাট এখান থেকে যদি একটা সিম্পলি কোশ্চেন করি এবং লেখি বা লেখার ট্রাই করি, ফাদার অফ ইংলিশ গ্রামার, ফাদার অফ ইংলিশ গ্রামার, আমরা কনফিউশন হয়ে যাই। যদি কখনো বলা হয় হু ইজ কল দি ফাদার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের জনক কে? দেখেন গ্রামার আমরা অনেক পড়েছি, কিন্তু যদি বলা হয় বয়েজ, ন্যারেশন, ডিগ্রি, আর্টিকেল ইত্যাদি ইত্যাদি সব জানি, কিন্তু সিম্পল যদি কোশ্চেন করা হয় যে হু ইজ কল দি ফাদার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের জনক কে, তখন আমরা কনফিউশন হয়ে যাই। এবং সেই ব্যক্তির নাম হচ্ছে ল্যান্ডলি মারি, LINDLEY, ল্যান্ডলি মারি, MURRAY। শব্দটাকে ভেঙে দিলে এরকম হয় LINDLEY MURRAY, ল্যান্ডলি মারি। হু ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের জনককে ল্যান্ডলি মারি, যার স্পেলিং LINDLEY MURRAY, ল্যান্ডলি মারিকে বলা হয় ইংলিশ গ্রামারের জনক। হু ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার, ল্যান্ডলি মারি। কিন্তু এই কোশ্চেন থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটি। গ্রামারের পরিবর্তে আমরা লিখি ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার। যদি কখনো বলা হয় হু ইজ কল দি ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনক কে, তখন বলবো জিওফ্রি চসার, GEOFFREY, GEOFFREY, চসার বা চসার, CHAUCR, জিওফ্রি চসার। হু ইজ কল দি ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনককে, সে ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। বাংলায় হয় চসার, ইংলিশে হয় চসার। GEOFFREY, জিওফ্রি চসার। কোশ্চেনটা যদি একটু ডিপলি হয়, ফাদার অফ ইংলিশ, এখানে অতিরিক্ত একটা শব্দ হয় ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, তখন আমরা অবশ্যই বলবো জর্জ বার্নার্ড শো, মানে জিবি শো, জর্জ বার্নার্ড শো, সংক্ষেপে বলা হয় জিবি শো। দেখুন এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবার লিখি লিটারেচার জনক জানলাম জিওফ্রি চসার, সংক্ষেপে জিসি। মডার্ন লিটারেচার জনক বলা হয় জর্জ বার্নার্ড শো, SHAW। জর্জ বার্নার্ড শোকে সংক্ষেপে এরকম বলা হয়, লেখা যায় GEORG, জর্জ বার্নার্ড, BERNARD, জর্জ বার্নার্ড শো। এই দুটি কোশ্চেন পিলির জন্য, জবের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যতটুকু জানলাম কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেই।
ইংলিশের দুটি পার্ট গ্রামার লিটারেচার 20, 50, 35 মার্ক পিলির জন্য, বিসিএসের জন্য অথবা অল অফ ইউ আপনাদের সবার জন্য। খুব সিম্পল একটা কোশ্চেন, ইংলিশ গ্রামারের জনককে লেন্ডলি মারি। তার চেয়ে ইম্পর্টেন্ট, ইংরেজি সাহিত্যের জনক হলো জেওফি চসার, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হলো জর্জ বার্নার্ড শো। লিটারেচারের জনক জেওফি চসার, সংক্ষেপে বলা হয় জিসি। আর মডার্ন লিটারেচারের জনক জিবি শো, মানে জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শোকে সংক্ষেপে বলা হয় জি.বি. শো। টোটাল 3টা কোশ্চেন জানলাম। এর মধ্যে পিলির জন্য, জবের জন্য, জব সেক্টরের জন্য আপনি 2টা কোশ্চেন পড়বেন। লিটারেচারের জনক হলো জেওফি চসার, আধুনিক লিটারেচারের জনক হলো জর্জ বার্নার্ড শো। তার মধ্যে 2টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, লিটারেচারের জনক জেওফি চসার, আধুনিক লিটারেচারের জনক জর্জ বার্নার্ড শো। তাহলে দেখেন, এখান থেকে যতটুকু জানলাম, শুনলাম, বললাম, লিখলাম, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা কমেন্ট করতে পারেন। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, গুড। তাহলে আমরা জানলাম। আমার টিউনের অবস্থা একটু খারাপ, এই জন্য হয়তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমরা জানলাম ইংলিশের 2টি পার্ট গ্রামার লিটারেচার 20, 50, 35 মার্ক। এটা পিলির জন্য, বিসিএসের জন্য এবং অল অফ ইউ আপনাদের সবার জন্য। এবং জানলাম ইংলিশ গ্রামারের জনক লেন্ডলি মারি, তার চেয়ে ইম্পর্টেন্ট, লিটারেচারের জনক জেওফি চসার, আধুনিক লিটারেচারের জনক জর্জ বার্নার্ড শো। 3টা কোশ্চেন জানলাম। জব সেক্টরের জন্য এখান থেকে 2টা কোশ্চেন পড়বেন, লিটারেচারের জনক জেওফি চসার, আধুনিক লিটারেচারের জনক জর্জ বার্নার্ড শো। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ জিয়াউর রহমান ভাই। ওকে, এবার দেখেন এখানে লিখেছি পিওরস অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের যে সমগ্র যুগগুলি আছে সেই যুগগুলি সম্পর্কে আমরা জানব। এখানে লিখেছি দি ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডকে বলা হয় অ্যাংলো সেক্সন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডকে বলা হয় অ্যাংলো সেক্সন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড এবং অ্যাংলো সেক্সন পিরিয়ড, অথবা ওল্ড ক্যারেক্টার শব্দ বলা যেতে পারে, ওল্ড অথবা অ্যানসিয়েন্ট, ANCIENT, ওল্ড অথবা অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড। এখানে লেখা যেতে পারে দি ওল্ড অথবা অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড। দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মিনিং ইজ দ্য সেম। কোনো কোনো বইতে লিখেছে ওল্ড ইংলিশ পিরিয়ড, কোনো কোনো বইতে লিখেছে অ্যাংলো সেক্সন পিরিয়ড, কোনো কোনো বইতে লিখেছে অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড। ওল্ডও যাই, অ্যানসিয়েন্টও তাই, অ্যাংলো সেক্সনও তাই। আরও অনেক বলা যায়। ইংরেজ সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, যাত্রাকাল, সূচনাকাল, অথবা দি ডাউন অফ ইংলিশ লিটারেচার। মনে রাখবেন, ইংরেজ সাহিত্যের সমগ্র পিরিয়ড বা এজ, একটু গল্প করি। ইংরেজ সাহিত্যের সমগ্র পিরিয়ড বা এজ, পিরিয়ডও বলা যায়, এজও বলা যায়, আছে হচ্ছে 8টি। ইংরেজ সাহিত্যের সমগ্র যুগ বা পিরিয়ড হচ্ছে 8টি। গল্প করি, গ্রামারের দিক থেকে পার্টস অফ স্পিচ 8টি, ইংরেজ সাহিত্যের সমগ্র যুগ 8টি। যেমন অ্যাংলো সেক্সন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড অ্যান্ড বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। ছোট্ট একটা গল্প করছি আপনাদের সাথে। ইংরেজ সাহিত্যের সমগ্র পিরিয়ড বা এজ হচ্ছে 8টি, অ্যাংলো সেক্সন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। মনে রাখবেন, এই 8টি যুগের মধ্য থেকে 4টি যুগের অপর নাম আছে আর 4টি যুগের অপর নাম নেই। ইংরেজ সাহিত্যে টোটাল যুগ হচ্ছে 8টি। এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। দেখেন, পরীক্ষায় কোশ্চেন আসে এলিজাবেথেন পিরিয়ডের অপর নাম কি? গোল্ডেন এজ। লাস্ট বিসিএস বা তার আগে প্রাইমারি পরীক্ষা এসেছিল। একই রকম যদি আসে ওল্ড অথবা অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড অপর নাম কি? অ্যাংলো সেক্সন পিরিয়ড। অথবা অ্যাংলো সেক্সন পিরিয়ড অপর নাম কি? ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড। আরও বলা যায়, কিন্তু নো নিড। এই 3টে নাম খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড এবং অ্যানসিয়েন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মিনিং ইজ দ্য সেম। একটা বলা হচ্ছে অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড। এবং অ্যাংলো সেক্সন পিরিয়ডের যুগটা 450 থেকে 1066। তাহলে ইংরেজ সাহিত্যের 8টি যুগ আছে। 8টি যুগের মধ্যে ছোট্ট একটি যুগের নাম হচ্ছে দি ওল্ড অথবা অ্যানসিয়েন্ট ইংলিশ পিরিয়ড।
অথবা বলা হয় দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এবং যুগটা 15 বলা হচ্ছে 450 থেকে 10 এই সময়টিকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সাধারণত পরীক্ষায় নাম আসলে ডিউরেশন আসে, ডিউরেশন আসলে নাম আসে, দুইটা প্যাটার্নে কোশ্চেন তৈরি করা হয়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল, 450 থেকে 10 অথবা আসতে পারে 450 থেকে 10 এই সময়টাকে কি বলা হয়, ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, অথবা দি ডাউন অফ ইংলিশ লিটারেচার, অথবা ওল্ড ইংলিশ পিরিয়ড, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা একটা গল্প করি। দেখেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট গল্প ইংরেজি সাহিত্যে লেখা এবং আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিল, এবং গল্পটার নাম হচ্ছে বেবিস শুজ নেভার ওয়ান ইটস মিউজিয়াম। মাত্র 6টা শব্দ দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট গল্প লেখা হয়েছিল ইংরেজি সাহিত্যে। বিখ্যাত ব্যক্তি লিখেছিল আর্নেস্ট হেমিংওয়ে। এবার আমরা ছোট্ট করে একটু গল্প করি। হ্যাঁ, গল্পটা হচ্ছে দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। গল্পটা হচ্ছে দ্য অ্যাংলো, ANGLO, অ্যাংলো স্যাক্সন, SAXN, দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ইংরেজি সাহিত্যের প্রথম যুগের নাম হচ্ছে দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, ANGLOSXN। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এমন একটা পিরিয়ড যার যুগটা বলা হয় 450 থেকে 1066। একে বলা হয় 4 থেকে 9th সেঞ্চুরি, অথবা কেউ যদি বলে 4 থেকে 13th সেঞ্চুরি, এটাও হয় সেঞ্চুরি। তবে এখানে পারফেক্ট হচ্ছে এটা 4 থেকে 9th সেঞ্চুরি। অ্যাংলো স্যাক্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে দেবদ্রুত, যা গডের নিয়ে আলোচনা করা হয়, দেবদ্রুত। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের অপর নাম দেখি আমরা দি ওল্ড ইংলিশ পিরিয়ড, অথবা অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, ইংলিশ পিরিয়ড, অথবা আরো অনেক বলা যায়, আরো অনেক বলা যায়। ইংরেজি সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, যাত্রাকাল, সূচনাকাল ইত্যাদি অনেক বলা যায়, নো নিড। এবার খেয়াল করি, ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটি যুগ হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখান থেকে যাত্রা শুরু। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড অনেকগুলি অপর নাম আছে। ইংরেজি সাহিত্যের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড অপর নাম ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড। ইংরেজি সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, যাত্রাকাল, প্রথমকাল, সূচনাকাল, অনেক কিছু, নো নিড। কিন্তু আপনি এই 3টে শব্দ পড়বেন, এই 3টে শব্দ খুব ইম্পর্টেন্ট। কোনো কোনো বইতে ওল্ড অথবা অ্যানসেন্ট, দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মিনিং ইজ দ্য সেম, এই দুইটা লিখেছে। এই দুইটা না থাকলে আপনি পাবেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন জুট 3টে জাতি মিলে জার্মান থেকে সে ব্রিটেনকে দখল করেছিল, এবং 3টে জাতি অ্যাংলো স্যাক্সন জুট 2টে জাতিতে পরিণত হয়েছিল। আর এই 2টে জাতি হচ্ছে অ্যাংলো স্যাক্সন, এরা জার্মান থেকে সে ব্রিটেনকে দখল করেছিল, তাদের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছিল। তাহলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি। সেঞ্চুরি এখানে 4 থেকে 90 হয়, এটাও বলা যায়, তবে এটা পারফেক্ট নয়। তাহলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। দ্যাটস এনাফ অ্যাবাউট অফ দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এবার দেখেন আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ছোট্ট করে অ্যানাদার স্টেপে চলে যাই। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের অপর স্টেপে চলে যাই। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের আমরা অপর স্টেপে চলে যাই। দেখেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের বিখ্যাত রাইটার, হ্যাঁ, ওল্ড অথবা অ্যানসেন্ট অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে কিছু জানলাম। এবার অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কিছু রাইটার, এখানে বেশ কয়েকজন রাইটার আছে, এর মধ্যে দুজন রাইটার পড়বেন, একজন হচ্ছে ক্যাডমন, একজন হচ্ছে আলফ্রেড দি গ্রেট। একজন ক্যাডমন, একজন আলফ্রেড দি গ্রেট। ক্যাডমন থেকে ছোট্ট করে আমরা কিছু ইনফরমেশন পড়ে ফেলি। ক্যাডমনকে বলা হয় ইংরেজি সাহিত্যের ফার্স্ট বা আর্লিয়েস্ট পয়েট, EARLIEST। দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মিনিং ইজ দ্য সেম। ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট, ইংলিশ পয়েট।
ইংরেজি সাহিত্যের প্রথম আদিকবি হচ্ছে ক্যাডমন। এর সাথে বাংলায় যদি কম্পেয়ার করি তাহলে লেখা যায় বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবি লুইপা। লুইপার সাথে ক্যাডমন CAEDMN ক্যাডমনের সাথে লুইপাকে তুলনা করা হয়। খেয়াল করি, অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, ব্যাপ্তিকাল জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের অনেকগুলি কবি সাহিত্যিক আছে, এর মধ্যে দুজন ব্যক্তি পড়বেন, একজন হচ্ছে ক্যাডমন, একজন আলফ্রেড দি গ্রেট। ক্যাডমনকে বলা হয় ইংরেজ সাহিত্যের ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট। ক্যাডমনকে বলা হয় ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবি। মনে রাখার জন্য বাংলায় কম্পেয়ার করলাম, বাংলা সাহিত্যের প্রথম আদি কবি লুইপা। লুইপার সাথে ক্যাডমনের সাথে লুইপাকে তুলনা করা হয়। বাংলা সাহিত্যের প্রথম কবি আদি কবি হচ্ছে লুইপা, ইংরেজ সাহিত্যের প্রথম আদি কবি হচ্ছে ক্যাডমন। এই ব্যক্তি থেকে একটা ইনফরমেশন পড়লেই দ্যাটস এনাফ, এই দুজন ব্যক্তি পড়ার দরকার নেই। বাকি একজন ব্যক্তি বলবেন, সেই ব্যক্তির নাম হচ্ছে আলফ্রেড দি গ্রেট। দেখেন, ব্যক্তির নাম হচ্ছে আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট, ALFRED, আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা টাইটেল মানে উপাধি, টাইটেল বা টাইটেলস বা ইনটাইটেল বা উপাধি। যেমন ফার্স্ট ইংলিশ পয়েট ক্যাডমন, এই ব্যক্তির একটা টাইটেল আছে, একে বলা হয় খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। দেখেন কোশ্চেনটা একটু গল্প করি আমরা। FOUNDR, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এই বিখ্যাত টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, বলা হয় আলফ্রেড দি গ্রেটকে। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? আলফ্রেড দি গ্রেট। এবার আমরা একটু গল্প করি, দেখেন PROS প্রোজ। এবার আমরা একটু গল্প করি, দেখেন প্রোজ, PROS প্রোজ। হ্যাঁ, গল্প করি। PROS প্রোজ অর্থ হচ্ছে গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি কখনো বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, এখানে হচ্ছে ফাউন্ডার আর এখানে লিখলাম কি ফাদার। যদি বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, তাহলে অবশ্যই দুজন ব্যক্তি হবে। এই দুজন অপশনে যে থাকবে তাকে দেব। প্রোজ স্পেলিং ছোট্ট একটি শব্দ, PROS প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে একজন, আলফ্রেড দি গ্রেট। কিন্তু ফাদার অফ ইংলিশ প্রোজ হলে দুজন, একজন ফ্রান্সিস বেকন, একজন জন ওয়াইক্লিফ। অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে দুজনে রাইট। তখন অপশনে A+B, B+C, বতবি দুটেই থাকবে। একজন ব্যক্তি হচ্ছে ফ্রান্সিস বেকন, আরেকজন ব্যক্তি জন ওয়াইক্লিফ, WYCLIFFE, জন ওয়াইক্লিফ। এবার খেয়াল করি, অ্যাংলো সেকশন পিরিয়ড মানে একটা পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। অ্যাংলো সেকশন পিরিয়ডে দুজন কবি পড়বেন, একজন ক্যাডমন যাকে বলে ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট। বাংলা সাহিত্যের প্রথম আদি কবি লুইপা, ইংরেজ সাহিত্যের প্রথম আদি কবি ক্যাডমন। দ্বিতীয় ব্যক্তি আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেটের একটা টাইটেল পড়বেন, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তবে ছোট্ট করে একটু গল্প করি, শব্দটা হচ্ছে প্রোজ, PROS প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে একজন, আলফ্রেড দি গ্রেট। কিন্তু ফাদার অফ ইংলিশ প্রোজ হলে দুজন হয়, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। অপশনে যে থাকবে তাকে দেবো, দুজন থাকলে অবশ্যই A+B, B+C, বতবি দুটেই থাকবে, দুটেই রাইট। দ্যাটস এনাফ আউট অফ দি অলমোস্ট অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে এতটুকু পড়লেই দ্যাটস এনাফ। তাহলে দেখেন, আপনি মনোযোগ দিয়ে 5 মিনিট পড়লে অ্যাংলো সেকশন পিরিয়ডটা শেষ হয়ে যাবে। এরপরে কিছুটা আমরা ধারণা দিলাম, বাকি ডিপলি আরও আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে দেখুন তো, যতটুকু আলোচনা করলাম, শুনলাম, বললাম, লিখলাম, এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইজ দ্য এনি কোশ্চেন? এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন আছে?
ফাদার আর ফাউন্ডারের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ফাউন্ডার অনেক প্রাচীন শব্দ, এটির ডিজিটাল শব্দ হচ্ছে ফাদার। যেমন এই বিল্ডিংটা যে প্রতিষ্ঠা করেছিল সে হচ্ছে ফাউন্ডার, আর আমরা পরে এসেছি সেটা হচ্ছে ফাদার। গদ্য রচনার ক্ষেত্রে প্রথম যে ব্যক্তি পদ দেখিয়েছিল সে ব্যক্তি হচ্ছে আলফ্রেড দি গ্রেট। গদ্য রচনার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি ছিল সেই ব্যক্তির ফ্রান্সিস বেকন অথবা জন ওয়াইক্লিফ। সো ওকে, গুড। তরিকুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। হ্যাঁ, তাহলে দেখেন অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে কত সহজে আমরা কি ইনফরমেশনগুলি জেনে ফেললাম। হ্যাঁ, দ্যাটস এনাফ। এবার আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। আমরা প্রথমে জানলাম ইংলিশের দুটি পার্ট, একটি হচ্ছে গ্রামার, একটি হচ্ছে লিটারেচার। গ্রামারের জনক হচ্ছে ল্যান্ডলি মারি, আর লিটারেচারের জনক হলো জেওফি সসার। মডার্ন লিটারের জনক হলো জর্জ বার্নার্ড শো। দ্যাটস এনাফ। ইংরেজ সাহিত্যের 8টি যুগ, এর মধ্যে একটি যুগ জানলাম দি অ্যাংলো সেক্সন পিরিয়ড। অ্যাংলো সেক্সন পিরিয়ড, অ্যাংলো সেক্সন পিরিয়ড অপর নাম ওল্ড অথবা অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড। অ্যাংলো সেক্সন পিরিয়ডের যুগটা 450 থেকে 1066, বলা হয় 4 থেকে 9 সেঞ্চুরি। বাংলা অর্থ দেবদূত, অপর নাম আর বলা হচ্ছে দি ডাউন অফ ইংলিশ লিটারেচার অথবা ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড। অ্যাংলো সেক্সন পিরিয়ডে দুজন কবি জানলাম, একজন হচ্ছে পয়েট, একজন ক্যাটবোন যাকে বলে ফার্স্ট বার্লিস্ট ইংলিশ পয়েট, আর একজন ব্যক্তি হচ্ছে আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেটকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, তবে ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন, জন উইক্লিফ। অপশনে যে থাকবে তাকে। দ্যাটস এনাফ আউট অফ দি অ্যাংলো সেকশন পিরিয়ড। তাহলে খুব সহজেই কিন্তু একটা যুগ আমরা জেনে ফেললাম। আরও জানা যায় অনেক কিছু, কিন্তু নো নিড, আপাতত এতটুকু জানি, যেহেতু আজকে 51 বিসিএস এর একটা বেসিক ইনফরমেশন সাহিত্য সম্পর্কে জানাচ্ছি। এরপর দেখেন অ্যাংলো সেকশন পরে আছে মিডিল ইংলিশ পিরিয়ড। মিডিল ইংলিশ পিরিয়ড তখন 1066 থেকে 1485 হয়, কিন্তু এটা ভ্রান্ত ধারণা, এটা হচ্ছে পারফেক্ট। তার মানে মধ্যযুগ। ইংরেজ সাহিত্যে প্রত্যেকটা যুগেই খুব সিকোয়েন্স মেনটেন করে তৈরি করা হয়েছে। অ্যাংলো সেকশন 450 থেকে 1066, মিডিল এজ 1066 থেকে 1485 হয়, তবে 1500 হচ্ছে পারফেক্ট। মিডিল ইংলিশ পিরিয়ডকে বলা হয় 14 সেঞ্চুরি। সেঞ্চুরি দরকার নেই। মিডিল ইংলিশ পিরিয়ডকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, একটা হচ্ছে জেওফি সসার, একটা হচ্ছে ডার্ক বা ব্যারেন এজ। দেখেন যে সকল বইগুলিতে এখানে 85 লিখেছে এটা একটা ভ্রান্ত ধারণা, সেই সকল বইতে এখানে 40 লিখেছে, এখানে 40 লিখেছে, এখানে 85 লিখেছে। আমরা দুটোই জানলাম। এর মধ্যে যেটা ভ্রান্ত ধারণা সেটা হাইড করে দিলাম, যেটা সঠিক ধারণা সেটা ইউজ করলাম। মিডিল ইংলিশ পিরিয়ডের সঠিক যুগটা 1066 থেকে 1500 সাল। মিডিল ইংলিশ পিরিয়ডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 85 হয়, তবে 98 বলা হচ্ছে 1500 সাল, রাইট। যে সকল বইতে এটা লেখা আছে সেই সকল বইতে পারফেক্ট। আর এই 1066 থেকে 1500 এটার পয়েন্ট অফ ভিউ থেকে এভাবে তুলে ধরা হয়েছে। 1066 থেকে 1350, 1350 থেকে 1400, 1400 থেকে 1500 সাল, 100 বছর অন্ধকারের যুগ ছিল। এটা হচ্ছে পারফেক্ট। আমরা দুটেই জেনে নিলাম, অপশনে যেটি আসবে সেটি দিব। দুটেই থাকলে ডাইন পাশের শব্দটা হচ্ছে পারফেক্ট। মিডিল ইংলিশ পিরিয়ডের সঠিক যুগটা 1066 থেকে 1500 সাল। এর 3টে পার্ট আছে, একটা হচ্ছে অ্যাংলো নরমান 1066 থেকে বলা হয় 1350, একটা হচ্ছে জেওফি সসার বলা হয় 1350 থেকে বলা হয় 1400, একটা হচ্ছে ডার্ক এজ বা ব্যারেন এজ, এটা বলা হচ্ছে 1400 সাল থেকে 1500 সাল। কেউ যদি এটা লেখে যেটা ক্রস করেছে এটাও হয়। আমরা দুটোই জানলাম। এর মধ্যে যেটা ভ্রান্ত ধারণা সেটা হাইড করে দিলাম, যেটা সঠিক ধারণা সেটা ইউজ করলাম। জানার পরিধি বেশি থাকলে সেটা কমানো যায়, কিন্তু জানেনই কম তখন আর বেশি বাড়ানো যায় না। আমরা দুটোই জানলাম, অপশনে যেটি থাকবে সেটি দেব। দুটোই থাকলে ডান পাশের শব্দগুলি পারফেক্ট। মিডিল ইংলিশ পিরিয়ডে যুগটা 1066 থেকে 1485 হয়, তবে 1500 পারফেক্ট। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম হয় মেজর পার্ট, না হয় শাখা প্রশাখা। রিসেন্টলি মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে, আর আমাদের জন্য কনফিউজ বা জটিলতা বাড়ে।
মিডল ইংলিশ পিরিয়ডের সঠিক যুগটা 10 CST থেকে 1500, একে তিনটি ভাগে ভাগ করা হয়। অ্যাংলো নরমান 10 CST থেকে 1350, জেওপি সসার 1350 থেকে 1400, ডার্ক এজ বা বাইরেন 1400 থেকে 1500 সাল। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন আসলে নাম। এবার মিডল ইংলিশ পিরিয়ডের কিছু কবি সাহিত্যিক সম্পর্কে জানি। মিডল ইংলিশ পিরিয়ডের অনেকগুলি কবি সাহিত্যিক আছে, এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে জন ওয়াইক্লিফ, ইম্পর্টেন্ট, উইলিয়াম ল্যাংল্যান্ড ইম্পর্টেন্ট, জেওপি সসারটা ইম্পর্টেন্ট। এই তিনজন ব্যক্তি পড়বেন। তাহলে দেখেন মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম স্টেপ জানলাম এর নাম ডিউরেশন, দ্বিতীয় স্টেপ জানলাম হচ্ছে এর শাখা প্রশাখা, অ্যাংলো নরমান, জেওপি সসার, ডার্ক ব্যারেন এজ। আর তৃতীয় স্টেপে এখানে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা জানব। মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম স্টেপ জানলাম এর নাম ডিউরেশন, দ্বিতীয় স্টেপ জানলাম এর শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি জানবেন। একজন জন ওয়াইক্লিফ, আরেকজন উইলিয়াম ল্যাংল্যান্ড, আরেকজন জেওপি সসার। এই তিনজন ব্যক্তি জানলে মিডল ইংলিশ পিরিয়ডও দেখবেন খুব সহজেই শেষ হয়ে যাবে। এবার আমরা জন ওয়াইক্লিফ সম্পর্কে জেনে নেই। জন ওয়াইক্লিফ, WYCLIFFE, জন ওয়াইক্লিফ। একে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। প্রথমে বাইবেল ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। যদি আমরা এখানে লিখেছি ফ্রান্সিস বেকন, অপশনে যে থাকবে তাকে দেব। এই ব্যক্তিও হয়, এই ব্যক্তিও হয়। একটু খেয়াল করি, মিডল ইংলিশ পিরিয়ড এমন একটা পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, দ্বিতীয় স্টেপের শাখা প্রশাখা জানলাম, তৃতীয় স্টেপে অনেকগুলি ব্যক্তি আছে। তার মধ্যে ছোট্ট একজন ব্যক্তি হচ্ছে জন ওয়াইক্লিফ, তিনটে সিলেবাসে বিভক্ত, WYCLIFFE। জন ওয়াইক্লিফ দুটো শব্দ, দুটো টাইটেল পড়বেন। একটা হচ্ছে ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর জন ওয়াইক্লিফ, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। যদিও ফাদার অফ ইংলিশ প্রোজ জন ওয়াইক্লিফ হয়, ফ্রান্সিস বেকন হয়, সংক্ষেপে F.Bacon, BACON। দুজন হয়, অপশনে যে থাকবে তাকে জানবো। এই ব্যক্তি যেহেতু আলোচনা করছে এই জন্য এই ব্যক্তিকে বেশি প্রাধান্য দিলাম, কিন্তু দুজন ব্যক্তি কিন্তু রাইট। বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ, এই জন্য তাকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। পৃথিবীতে আমরা জানি 3500 ভাষা আছে। একটা ভাষাকে যখন আরেকটা ভাষায় ট্রান্সলেট করা হয়, রূপান্তরিত করা হয়, পরিবর্তন করা হয়, তখন ওই বিষয়টা আমাদের বুঝতে বা উপলব্ধি করতে অনেক বেশি সহজ হয়। এই ব্যক্তি থেকে দুইটা ইনফরমেশন পড়বেন, দ্যাটস এনাফ। ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর জন ওয়াইক্লিফ অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ জন ওয়াইক্লিফ হয়, ফ্রান্সিস বেকনও হয়। অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে দুজনে রাইট। তখন অবশ্যই অপশনে A+B, B+C, বতবি দুটোই থাকবে, দুটোই রাইট। আরেকজন ব্যক্তি দেখেন উইলিয়াম ল্যাংল্যান্ড ছিল এরকম, উইলিয়াম ল্যাংল্যান্ড, LAND, ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ডের বিখ্যাত একটা কোটেশন পড়বেন, QUOTATION। কোটেশন স্পেলিং দেখেন, QUOTATION, কোটেশন বা উক্তি বা প্রবাদ। উইলিয়াম ল্যাংল্যান্ড মধ্যযুগের একজন বিখ্যাত ব্যক্তি। উইলিয়াম ল্যাংল্যান্ডের বিখ্যাত একটা কোটেশন, QUOTATION, কোটেশন বা উক্তি বা প্রবাদ বা অ্যাফোরিজম বা টার্সনেস বা ইউনিভার্সাল ট্রু বা কোট, এবং খুব ইম্পর্টেন্ট, হু উইল বেল দি ক্যাট, হু উইল বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে, কথাটা কে বলেছে? উইলিয়াম ল্যাংল্যান্ড। এটা প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি পরীক্ষা দেখবেন এসেছে, হু উইল বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে, কে বলেছে? উইলিয়াম ল্যাংল্যান্ড। অথবা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, কে বলেছে? জেওপি সসার। অথবা এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্করী, কে বলেছে? আলেকজান্ডার পপ। অথবা নলেজ ইজ পাওয়ার, কে বলেছে? থমাস হোপস। এই কোটেশনগুলি খুব ইম্পর্টেন্ট। অথবা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, কে বলেছে? উইলিয়াম শেক্সপিয়ার। কোথায়? হ্যামলেট। এখানে শুধু এটাই মনে রাখেন, কে বলেছে, কোথায় বলেছে এটা জানা দরকার নাই। বলেছে পিয়ার্স প্লাউম্যানের মধ্যে, কিন্তু এটা পরীক্ষা আসে না।
তাহলে উইলিয়াম ল্যাংল্যান্ড একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা কোটেশন বা উক্তি পড়বেন, হু উইল বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে। মানে উইলিয়াম ল্যাংল্যান্ডের অনুপস্থিতিতে উইলিয়াম ল্যাংল্যান্ডের জমি চাষ করে কে, বিখ্যাত একটা কোটেশন বা উক্তি, কে বলেছে? উইলিয়াম ল্যাংল্যান্ড। এবার দেখেন ছোট করে আরেকজন ব্যক্তি আমরা চলে যাই, আরেকজন ব্যক্তি জানি, এবং এই ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। তাহলে এখানে একটু গল্প করি। দেখেন, মিডল ইংলিশ পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম। মিডল ইংলিশ পিরিয়ডকে তিনটে ভাগে ভাগ করা হয়, অ্যাংলো নরমান, জিওফ্রি চসার, ডার্কেস বা ব্যারেনেস। মিডল ইংলিশ পিরিয়ডে তিনজন ব্যক্তি জানলাম। জন উইক্লিফকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন বা জন উইক্লিফ, অথবা ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। দুটো শব্দ, দুটো ইনফরমেশন। উইলিয়াম ল্যাংল্যান্ড থেকে একটা ইনফরমেশন পড়বেন, সেটা হচ্ছে বিখ্যাত একটি কোটেশন, হু উইল বেল দি ক্যাট, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে, কে বলেছে? উইলিয়াম ল্যাংল্যান্ড। এবার লাস্ট একজন ব্যক্তি আসি, সে ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। এই ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। জিওফ্রি চসার, জিওফ্রি চসার দেখেন স্টার দিয়ে রেখেছি, সে মধ্যযুগের কবি। এই ব্যক্তি থেকে কোশ্চেন হয়েছে, হবে, হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তি খোঁজ থেকে আমরা দেখি প্রিভিয়াস কোনো কিছু ল্যাকিং আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা একটু কাজ করতে পারি মুছে দিয়ে, যেহেতু অল্প ইনফরমেশন। এবার আমরা এখানে একটু গল্প করি, লিখি এবং শোনার ট্রাই করি। তাহলে ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। ব্যক্তির নাম কি? জিওফ্রি চসার, G.চসার, CHAUCR, জিওফ্রি চসার, যার অনেকগুলি টাইটেল আছে। হ্যাঁ, একে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার, অথবা একে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অথবা একে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, পোয়েম অর পোয়েট্রি, কবিতা বা কাব্যগ্রন্থের জনক। অথবা একে বলা হয়, খেয়াল করি, ফার্স্ট, এই কথাটা উল্লেখ করবেন, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ড। অথবা তাকে বলা হয়, দেখেন এই সকল টাইটেলগুলি পাচ্ছি জিওফ্রি চসারকে। G.চসার, ফাদার অফ ইংলিশ লিটারেচার, জিওফ্রি চসার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জিওফ্রি চসার, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, কবিতা বা কাব্যগ্রন্থের জনক জিওফ্রি চসার, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, জিওফ্রি চসার। অথবা তাকে বলা হয় পোয়েট অফ দি, পোয়েট অফ দি মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড। জিওফ্রি চসার কোন যুগের কবি? মধ্যযুগের কবি। অথবা তাকে বলা হয় পোয়েট অফ দি 14th সেঞ্চুরি, মধ্যযুগ মানেই 14th সেঞ্চুরি। দেখেন এই সকল টাইটেলগুলি বলা হয় বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। বাংলায় বলা হয় চসার, চসার, আর ইংলিশে চসার। মধ্যযুগ এমন একটা যুগ, মিডল ইংলিশ পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম। মিডল ইংলিশ পিরিয়ডকে তিনটে ভাগে ভাগ করা হয়, সেই তিনটে পার্ট জানলাম। মিডল ইংলিশ পিরিয়ডে তিনজন ব্যক্তি জানলাম, একজন জন উইক্লিফ, যাকে বলে ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ, যদিও ফ্রান্সিস বেকন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড, তার বিখ্যাত একটা কোটেশন জানাম, হু উইল বেল দি ক্যাট, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে, হু টোল্ড ইট, কে বলেছে? উইলিয়াম ল্যাংল্যান্ড। তৃতীয় ব্যক্তি কম্পেয়ার করলে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই ব্যক্তির নাম জিওফ্রি চসার, যাকে বলা হয় অনেকগুলি টাইটেল, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, অথবা পোয়েট অফ দি মিডল ইংলিশ পিরিয়ড, অথবা পোয়েট অফ দি 14th সেঞ্চুরি। এই বিখ্যাত সকল টাইটেলগুলি যে ব্যক্তিকে বলা হয়, সেই ব্যক্তির নাম হচ্ছে জিওফ্রি চসার। বাংলায় চসার, ইংলিশে চসার, তবে বথ ইজ রাইট। দেখেন এখানে শব্দটা যদি না থাকে, ফার্স্ট শব্দটা যদি না থাকে, যদি কোশ্চেনটা এরকম হয় যে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড,
তখন অবশ্যই বলবো আমরা উইলিয়াম শেক্সপিয়ার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার, SHAKSPEARE শেক্সপিয়ার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। যদি বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড তাহলে বলবো উইলিয়াম শেক্সপিয়ার। যদি বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড তখন বলবো জেওপি চৌসার। একটা কম্পেয়ার করি, যদি বলা হয় ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ কাজী নজরুল ইসলাম, যদি বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ মাইকেল মধুসূদন দত্ত। এখানেও জানলাম ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার হলেও ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড এই ব্যক্তি হচ্ছে জেওপি চৌসার। তাহলে এখানে যতটুকু জানলাম জেওপি চৌসার থেকে এই কয়েকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। জেওপি চৌসারের একটি সাহিত্যকর্ম জেনে নেই, তার বিখ্যাত একটি ওয়ার্ক, এবং সেই গ্রন্থের নাম দি ক্যান্টারবারি টেলস, CANTERBURY, দি ক্যান্টারবারি, ক্যান্টারবারি টেলস, TALS, দি ক্যান্টারবারি টেলস। এটা কার লেখা? জেওপি চৌসারের লেখা। দি ক্যান্টারবারি টেলস, CANTERBURY, দি ক্যান্টারবারি টেলস, এটা কার লেখা? জেওপি চৌসারের লেখা। এবার দেখেন জেওপি চৌসারের বিখ্যাত একটা কোটেশন জেনে নেই, জেওপি চৌসারের বিখ্যাত একটা উক্তি জেনে নেই, কোটেশন জেনে নেই, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আপনারাও জানেন। এই ব্যক্তি বিখ্যাত একটা কোটেশন, QUOTATION, এই ব্যক্তির বিখ্যাত একটা কোটেশন দেখেন, খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা সবাই জানেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। কথাটা কে বলেছে? জেওপি চৌসার। কোথায় বলেছে? দ্য ক্যান্টারবারি টেলস। কোটেশন সবসময় দুইটা পয়েন্ট অফ ভিত্তিক হয়, কে বলেছে এবং কোত্থেকে বলেছে। এবার খেয়াল করি, জেওপি চৌসার একজন বিখ্যাত ব্যক্তি, মধ্যযুগের কবি। তার অনেক টাইটেল: ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, পোয়েট অফ দি 14th সেঞ্চুরি, পোয়েট অফ দি মিডল ইংলিশ পিরিয়ড। এই সকল টাইটেলগুলি বলা হয় জেওপি চৌসারকে। জেওপি চৌসার একটা বিখ্যাত গ্রন্থ আছে, দ্য ক্যান্টারবারি টেলস। এটা ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এপিক, নভেল? না, কোনো কিছুই না, এটা একটা মেজর ওয়ার্ক। সাহিত্যিকটা যখন লেখে তখন বলে দেয় এটা ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, নভেল, কবিতা, কিন্তু কিছু লেখক লিখেছে তার ধরনটা উল্লেখ করেনি, তখন ওই সকল গ্রন্থগুলিকে বলা যায় মেজর ওয়ার্ক। সরি ফর দ্যাট, মেজর ওয়ার্ক, নোটেবল ওয়ার্ক, ফেমাস ওয়ার্ক, উল্লেখযোগ্য গ্রন্থ, বিখ্যাত সাহিত্যকর্ম। সাহিত্যের সব গ্রন্থের ধরন হয় না। রেনেসান্স পিরিয়ড পরে অ্যাংলো সেক্সন, মিডল এজ, এই দুটি যুগে লেখা ছিল, লেখক ছিল, লেখার ধরন ছিল না যে ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এপিক, নভেল, কবিতা, ক্লাসিফিকেশন ছিল না। রেনেসান্সের পর থেকে বলা হলো, মানে 3 নম্বর যুগ থেকে বলা হলো এগুলি ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এপিক, নভেল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কোশ্চেন হবে ক্যান্টারবারি টেলস কার লেখা? জেওপি চৌসারের লেখা। কোশ্চেন হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কথাটা কে বলেছে? জেওপি চৌসার। এবং কোথায় বলেছে? দি ক্যান্টারবারি টেলস। এবার দেখেন খুব সহজে আমরা অ্যাংলো সেক্সন এবং মিডিল ইংলিশ পিরিয়ড দুটি যুগ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম এবং শেষ করলাম। তাহলে আমরা জানি, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। সরি ফর দ্যাট। ফার্স্ট অফ অল জানলাম ইংলিশের দুটি পার্ট, একটি গ্রামার, একটি লিটারেচার। গ্রামারের জনক লেনলি মারি, লিটারেচার জনক জেওপি চৌসার, তবে আধুনিক লিটারেচার জনক জর্জ বার্নার্ড শো। ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে: অ্যাংলো সেক্সন, মিডল এজ, রেনেসান্স, নেও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন পিরিয়ড। অ্যাংলো সেক্সন পিরিয়ড এমন একটি পিরিয়ড, অ্যাংলো সেক্সন পিরিয়ডের নাম জানলাম, ডেরিশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। অ্যাংলো সেক্সন পিরিয়ড থেকে দুজন কবি পড়বেন, একজন ক্যাডমন আরেকজন আলফ্রেড দি গ্রেট। ক্যাডমনকে বলা হয় ফার্স্ট বার্লিস্ট ইংলিশ পয়েট। ইংলিশ সাহিত্যের প্রথম আদি কবি লইপা। বাংলা সাহিত্যের প্রথম আদি কবি লইপা, ইংলিশ সাহিত্যের প্রথম কবি বা আদি কবি হচ্ছে ক্যাডমন। কম্পেয়ার করলাম। অ্যাংলো সেকশন পিরিয়ডে দ্বিতীয় আরেকজন ব্যক্তি আলফ্রেড দি গ্রেট, যাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তবে এখানে গল্প করবেন, কনফিউশন হয়ে যাবেন।
PROS প্রোজ, প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে দুজন, একজন ফ্রান্সিস বেকন, একজন জন উইক্লিফ। অপশনে যে থাকবে তাকে দেব। অপশনে দুজন থাকলে অবশ্যই A+B B+C বতবি দুটোই রাইট। দ্বিতীয় নম্বর যুগ হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড এমন একটা পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের যুগটা সঠিক 1066 থেকে 1500 সাল। একে তিনটে ভাগে ভাগ করা হয়। অ্যাংলো নরমান 1066 থেকে 1350, জেওফিসোসার 1350 থেকে 1400, ডার্ক এজ বা ব্যারিনেস অন্ধকার বা অনুর্বরের যুগ 1400 থেকে 1500 সাল। মিডল ইংলিশ পিরিয়ডে তিনজন ব্যক্তি জানান। একজন উইলিয়াম ল্যাংল্যান্ড, যার বিখ্যাত একটা কোটেশন পড়ব, হু উইল বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে। দ্বিতীয় জন উইক্লিফ, জন উইক্লিফকে বলে ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ। তৃতীয় ব্যক্তি ইম্পর্টেন্ট, জেওফিসোসার, যার অনেকগুলি টাইটেল পেলাম, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, পোয়েট অফ দি 14th সেঞ্চুরি, পোয়েট অফ দি মিডল ইংলিশ পিরিয়ড। সকল টাইটেলগুলোর মধ্যে দুটি টাইটেলকে কম্পেয়ার করলাম। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার, তবে ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড হলে জেওফিসোসার। এর সাথে কম্পেয়ার করলাম ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ কাজী নজরুল ইসলাম, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ মাইকেল মধুসূদন দত্ত। জেওফিসোসার একটা সাহিত্যকর্ম পড়বেন, দি ক্যান্টারবারি টেলস। গল্পটা অনেক সুন্দর, কিন্তু টিউনের অবস্থা ভালো না বলে আর বলা হলো না। দি ক্যান্টারবারি টেলস কার লেখা? জেওফিসোসারের লেখা। এবং টাইম এন্ড ট্রেড ওয়েট ফর নন কথাটা কে বলেছে? জেওফিসোসার বলেছে। কোথায় বলেছে? দ্য ক্যান্টারবারি টেলস। এবং কোটেশনটাকে ছোট্ট করে ট্রিপল স্টার দিয়ে রাখেন, যা খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোনো জব সেক্টর ইন বাংলাদেশ। খুব সহজেই দুটি যুগ জানলাম, অ্যাংলো সেক্সন পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড। এবার আমরা জানব দ্য রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড জানার পূর্বে যতটুকু আলোচনা করা হলো, বলা হলো, শোনা হলো, লেখা হলো, এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? স্যার, এর বাইরে তো আমাদের আর পড়তে হবে না ভাই? না, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, নেই অ্যান্ড নেই। এর বাইরে আচ্ছা, তিনটে কারণে পড়তে পারেন। যদি আপনি টিচার হন তাহলে পড়বেন, যদি ম্যাডাম হন তাহলে পড়বেন, যদি পিএইচডি করেন তাহলে পড়বেন। জব সেক্টরে এর বাইরের জন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। 15তে কি কারো 16 পাওয়ার ইচ্ছা আছে? আমার মনে হয় নেই। তাহলে 15তে আপনি যদি 10, 12, 13, 14 ইত্যাদি পান, 10-এর উপরে পান, এতটুকু পড়লে দ্যাটস এনাফ এনাফ এনাফ। এরপরেও যেহেতু ইউর থার্স্টি অফ নলেজ, আপনারা জ্ঞান তৃষ্ণার্ত মানুষ, ইনফরমেশন কম হলে একটা শব্দ বলবেন মোর, কম হলে বলবেন মোর, বেশি হলে বলবেন লেস, না বুঝলে বলবেন নো, বুঝলে বলবেন ইয়েস। দেখেন, এই চারটে শব্দ ছাড়া আর কোনো কথা আপনাদের সাথে নেই। যতটুকু পড়াচ্ছি এতটুকু পড়লেই দ্যাটস এনাফ 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 অ্যান্ড এনাফ। এরপরে যদি মনে হয় ইনফরমেশন কম হচ্ছে, তাহলে একটা শব্দ বলবেন মোর, এরপরে দেখবেন আপনি বিরক্ত হয়ে যাবেন। সো আই থিঙ্ক এতটুকু বললেই দ্যাটস এনাফ। আজকে তো ক্লাস প্লাস একটা সাজেশন, হ্যাঁ, ক্লাস প্লাস একটা সাজেশন, হ্যাঁ, জাস্ট একটা গাইডলাইন যে কীভাবে সাহিত্যটা পড়বেন। দেখেন 8টি যুগ আছে, 8টি যুগের মধ্যে 2টি যুগ শেষ করলাম, বাকি থাকে 6টি যুগ। এই 8টি যুগ পড়লেই আপনি 15 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাবেন। ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে, 8টি যুগের মধ্য থেকে সকল ধরনের কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়। কে কোন যুগের কবি, তার নাম, ডেশন, সেঞ্চুরি, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, কোটেশন, ক্যারেক্টার, লট অফ কোশ্চেন পরীক্ষায় এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে। তাহলে দেখেন আমরা যাত্রা শুরুই করতে পারলাম না, অলমোস্ট 2টি যুগ শেষ, বাকি থাকে 6টি যুগ। 6টি যুগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেনেসান্স পিরিয়ড। টোটাল ইংরেজি সাহিত্যে 2টি যুগ খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা 3 নম্বর রেনেসান্স পিরিয়ড, একটা 5 নম্বর রোমান্টিক পিরিয়ড। এখন আমরা জানবো যে যুগটা, সেই যুগটার নাম হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। তবে এগেন লাস্ট 30 সেকেন্ড ফর অল অফ ইউ। রেনেসান্স পিরিয়ড জানার পূর্বে প্রথম 2টি যুগ থেকে কারো কোনো কোশ্চেন আছে? গুড, থ্যাংক ইউ আলামিন ভাই, এই যে কমেন্ট করেছে। ইয়েস স্যার, ওকে গুড। হ্যাঁ, সো কারো কোনো কোশ্চেন আছে? আর আই থিঙ্ক কোনো কোশ্চেনই নেই। হ্যাঁ, স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্ট ইজ এ গ্রেটার। মৌনতা সম্মতির লক্ষণ। নীরব থাকা ভালো, নীরব থাকা ইবাদতও বটে, তবে সব জায়গায় সব সিচুয়েশনে নয়। যেমন ভাইবা বোর্ডে আপনাকে কোশ্চেন করেছে, আপনি সাইলেন্ট আছেন, তারা কি বুঝবে? আমি আপনাদের বললাম যে কোনো কোশ্চেন আছে, আপনারাও সাইলেন্ট আছেন, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ওকে গুড। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, কোশ্চেন না থাকলে অবশ্যই ইয়েস অথবা নো একটা সাউন্ড করবেন।
Good. Thank you for your compliment, for your comment. Come back our main theme. ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ একটি যুগ, সেই যুগের নাম হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। দেখেন রেনেসান্স স্পেলিংটা কতটা ইম্পর্টেন্ট। RENAISSNC চারটা সিলেবাসে বিভক্ত। RENAISSNC এই চারটা সিলেবাসে বিভক্ত একটি নাম, তার নাম হচ্ছে রেনেসাঁ। বাংলায় বলা হয় রেনেসাঁ আর ইংলিশে বলা হয় রেনেসান্স। এই স্পেলিংটা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দ্য রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড আসতে পারে, স্পেলিংটাও আসতে পারে, শুধু রেনেসান্স। দেখেন ইংরেজি সাহিত্যে এ যাবৎকালে হোল লিটারেচার থেকে মাত্র দুইটি স্পেলিং বিসিএস এবং পিএসসিতে আসছে। হোল লিটারেচার থেকে মাত্র স্পেলিংয়ের দিক থেকে দুটি স্পেলিং পরীক্ষায় এসেছে। এই দুটি স্পেলিং যদি রিপিট হয় দ্যাটস গুড, ভালো। যদি রিপিট না হয় তাহলে নতুন করে রেনেসান্স স্পেলিংটা আসতে পারে। তাহলে আমরা তিনটে স্পেলিং জানবো। প্রথম স্পেলিং হচ্ছে শেক্সপিয়ার, SHAKESPR PEARE, লাস্টে একটা অক্সিলারি ভার্ব আছে অ্যামিজার। এই তিনটে বর্ণ চেঞ্জ করে দেয় পরীক্ষায়। SHAKESPRE। আরেকটা স্পেলিং হচ্ছে এলিজাবেথেন, এলিজাবেথেন, TSAN নট ই, অবশ্যই একটা এ আছে এখানে। হ্যাঁ, তাহলে দেখেন শেক্সপিয়ার লাস্টে ARE আছে, এলিজাবেথেন লাস্টে TSAN আছে। হ্যাঁ, দুটো স্পেলিং যদি পরীক্ষা আসে খুব সহজে আপনি একটা মান কমন পেয়ে গেলেন। যদি দুটো স্পেলিং এর একটাও না আসে, নতুন করে যেটা আসতে পারে সেটা হচ্ছে রেনেসান্স। চারটা সিলেবাসে বিভক্ত, RENAISSNC। তাহলে আমরা যাত্রার শুরুতেই বললাম দ্য রেনেসান্স পিরিয়ড। বাংলায় বলা হয় জেওপি চসার, ইংলিশে চসার। বাংলায় বলা হয় রেনেসাঁ, ইংলিশে রেনেসান্স। বাংলায় বলা হয় চার্লট বন্টি, ইংলিশে বলা হয় শার্লট বন্টি। বাংলায় বলা হয় বল্পনী, ইংলিশে বল্পন। কেন এরকম হয়? আমরা জানি পৃথিবীতে 3500 ভাষা আছে। একটা ভাষাকে যখন একটা ভাষায় ট্রান্সলেট করা হয়, রূপান্তরিত করা হয়, পরিবর্তন করা হয়, তখন তার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ বা আটারেন্সটা কিছুটা ভিন্ন হয়। বাংলায় রেনেসাঁর জনক রাজা রামমোহন রায়, ইংলিশে রেনেসাঁসের জনক পেত্রাক। যদিও পেত্রাককে আরো অনেক কিছু বলা হয়, কিন্তু নো নিড, দরকার নেই। শেক্সপিয়ারের লাস্টে তিনটি বর্ণ আছে, ARE একটা অক্সিলারি ভার্ব। এলিজাবেথের লাস্টে চারটি বর্ণ আছে, TSAN নট EN, AN দেন। গ্রামারের দিক থেকে ডিগ্রিতে ইউজ করেন। তাহলে দুটো কোশ্চেন করি। শেক্সপিয়ার লাস্টে তিনটি বর্ণ কি আছে? ARE। এলিজাবেথের লাস্টে চারটি বর্ণ কি আছে? TSAN। রেনেসান্স স্পেলিংটা কি? RENAISSNC, দ্য রেনেসান্স পিরিয়ড। এই দুটি স্পেলিং যদি রিপিট হয় দ্যাটস গুড, ভালো। যদি রিপিট না হয় তাহলে নতুন করে একটা স্পেলিং আসতে পারে, সেই স্পেলিং নাম হচ্ছে দ্য রেনেসান্স। এবার গল্প করি। রেনেসান্স পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল? 1500 থেকে 1660। এই সময়টাকে বলা হয় দ্য রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের বাংলা অর্থ, দ্যাট মিনস রেনেসান্সের বাংলা অর্থ অনেক কিছু হয়, তবে পারফেক্ট হচ্ছে নবজীবন। কেউ যদি লেখে পুনর্জন্ম, নবজাগরণ, সেটাও হয়, তবে রেনেসান্সের বাংলা অর্থ হচ্ছে নবজীবন। রেনেসান্স পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, স্পেলিং কোর্স থেকে অতিরিক্ত দুটি স্পেলিং পেলাম। রেনেসান্সের বাংলা অর্থ জানলাম নবজীবন। এই রেনেসান্সের আবার অপর নাম আছে, দেখেন দি আর্লি মডার্ন পিরিয়ড। আর্লি, EARLY, আর্লি মডার্ন পিরিয়ড, আধুনিকত্বর নতুন ছোঁয়া, দি আর্লি মডার্ন পিরিয়ড। রেনেসান্সের একটি অপর নাম হলো দি আর্লি মডার্ন পিরিয়ড। তাহলে রেনেসান্সের নাম জানলাম, ডিউরেশন জানলাম। রেনেসান্স স্পেলিং খোঁজ থেকে দুটি স্পেলিং জানলাম, শেক্সপিয়ার এবং এলিজাবেথেন। রেনেসান্সের বাংলা অর্থ অনেক কিছু হয়, তবে নবজীবন পারফেক্ট। রেনেসান্সের একটি অপর নাম দি আর্লি মডার্ন পিরিয়ড, আধুনিকত্বর নতুন ছোঁয়া, আধুনিকত্বর নতুন ছোঁয়া। হ্যাঁ, গুড আলামিন ভাই, থ্যাংক ইউ। শেক্সপিয়ারের লাস্টে তিনটি বর্ণ আছে ARE, এলিজাবেথের লাস্টে চারটি বর্ণ আছে TSAN, এবং রেনেসান্স স্পেলিং নতুন করে পরীক্ষায় আসতে পারে। গুড। রেনেসান্সের নাম জানলাম, ডিউরেশন জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। রেনেসান্স যদি বলা হয় ইজ এ ড্যাশ ওয়ার্ড, বলবো ইটালিয়ান ওয়ার্ড। রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। দু একটা বইতে লেখা আছে ফ্রেঞ্চ ওয়ার্ড, কিন্তু না, ইটালিয়ান ওয়ার্ড, এটাই পারফেক্ট। কোন দেশ থেকে যাত্রা শুরু হয়েছিল? ইটালি থেকে। কোন দেশ থেকে যাত্রা শুরু হয়েছিল? ইটালি দেশ থেকে।
কোন জায়গা থেকে যাত্রা শুরু হয়েছিল? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন্স টাউন, ফ্লোরেন্স সিটি অথবা ফ্লোরেন্স টাউন, ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন। কেউ কেউ বলেছে রেনেসান্স ফ্রেঞ্চ ওয়ার্ড, কিন্তু না, ইটালিয়ান ওয়ার্ড, এটাই হচ্ছে পারফেক্ট। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। কোন দেশ থেকে যাত্রা শুরু? ইটালি থেকে। কোন জায়গা থেকে? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন্স টাউন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যতটুকু জানলাম, এখান থেকে আপনি একটা কোশ্চেন অবশ্যই কমন পাবেন। আবার খেয়াল করি, রেনেসান্স পিরিয়ড এমন একটা পিরিয়ড, রেনেসান্স পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। কোন দেশ থেকে যাত্রা শুরু? ইটালি থেকে। কোন জায়গা থেকে? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন। লাস্টের তিনটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। পরীক্ষা আসবে রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। পরীক্ষা আসবে হুইচ কান্ট্রি ওয়াজ স্টার্ট ইন রেনেসান্স। রেনেসান্স কোন দেশ থেকে যাত্রা শুরু হয়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইটালি, ইটালি। পরীক্ষা আসবে হুইচ সিটি অর টাউন ওয়াজ স্টার্ট রেনেসান্স। রেনেসান্স কোন শহর থেকে যাত্রা শুরু হয়? ঢাকা সিটি, নিউ ইয়র্ক সিটি, ফার্মগেট সিটি, ফ্লোরেন্স সিটি, ফ্লোরেন্স সিটি। এই জায়গা থেকে আপনি একটা কোশ্চেন অবশ্যই মাস্ট কমন পাবেন, সেটা ব্যাংক, বিশেষ নিবন্ধন, জব সেক্টরের এমন কোনো জায়গা নেই যে এই জায়গা থেকে কোশ্চেন তৈরি করা হয়নি। তার মানে তুলনামূলকভাবে খুবই ইম্পর্টেন্ট। রেনেসান্স পিরিয়ডের যুগটা 1500 থেকে 1660। রেনেসান্স স্পেলিং খুঁজতে গিয়ে দুটি স্পেলিং জানলাম। শেক্সপিয়ার লাস্টে 3টি বর্ণ আছে ARD, এলিজাবেথের লাস্টে 4টি বর্ণ আছে TSN। রেনেসান্সের বাংলা অর্থ অনেক হয়, নবজীবন, পুনর্জন্ম, নবজাগরণ, তবে নবজীবন পারফেক্ট। দেখেন, ইংরেজি সাহিত্যে 8টি যুগের 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। অ্যাংলো সেকশন পিরিয়ড অপর নাম আছে, মিডল এজের অপর নাম নেই। রেনেসান্সের আবার অপর নাম আছে, রেনেসান্সের অপর নাম আর্লি মডার্ন পিরিয়ড। লাস্ট তিনটে কোশ্চেন এরকম পরীক্ষায় হয়েছে। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। কোন দেশ থেকে যাত্রা শুরু? ইটালি থেকে। কোন জায়গা? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন। রেনেসান্স দেখেন, ইটালিয়ান ওয়ার্ড হয়, ফ্রেঞ্চ ওয়ার্ডও হয়, দুটোই হয়, তবে এটা পারফেক্ট নয়, পারফেক্ট হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড। এই জায়গাতে আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে একটা কোশ্চেন করি, বলুন তো, রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড। রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড। রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড। রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড। মৌখিকভাবেও বলতে পারেন, লিখেও দিতে পারেন। হ্যাঁ, ওকে, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, লাস্ট আর একটা কোশ্চেন। হ্যাঁ, শেক্সপিয়ার লাস্টে 3টি বর্ণ কি আছে? শেক্সপিয়ারের লাস্টে 3টি বর্ণ কি আছে? শেক্সপিয়ার লাস্টে রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, রেনেসান্স ইটালিয়ান ওয়ার্ড। হ্যাঁ, ইটালিয়ান ওয়ার্ড। যদি বলা হয় রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। কোন দেশ থেকে যাত্রা শুরু? ইটালি থেকে। কোন জায়গা থেকে যাত্রা শুরু? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন। রেনেসান্স ইটালিয়ানও হয়, ফ্রেঞ্চও হয়। রেনেসান্স ইটালিয়ান ওয়ার্ডও হয়, ফ্রেঞ্চ ওয়ার্ডও হয়, দুটোই হয়, তবে পারফেক্ট ইটালিয়ান। দুটা কোশ্চেন ছিল এরকম, রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড, দ্যাটস গুড সাউন্ড। সেকেন্ড কোশ্চেন ছিল শেক্সপিয়ার লাস্টে 3টি বর্ণ কি আছে? ARE, গুড। শেক্সপিয়ার লাস্টে 3টি বর্ণ হচ্ছে ARE। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। সেকেন্ড স্টেপে চলে যাই। রেনেসান্স মিনস, RENAISSANC, রেনেসান্স মিনস অর্থ কি? হ্যাঁ, মিনস মানে অর্থ। রেনেসান্সকে ভেঙে দিলে এরকম হয়, দেখেন, রিমিনস, রিমিনস এগেন, রিমিনস এগেন, রিমিনস এগেন মানে পুনরায়, AGAIN, এগেন। এবং নাসান্স মিনস, নাসান্স মিনস রিমিনস এগেন, এবং নাসান্স মিনস বার্থ, রিমিনস এগেন, নাসান্স মিনস বার্থ। রেনেসান্স শব্দটাকে ভেঙে দিলে এরকম হয়, রেনেসান্স মিনস রিমিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং আমরা লিখতে পারি রেনেসান্স মিনস, রেনেসান্স মিনস
অনেকগুলি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে রিবার্থ, একটি অর্থ হচ্ছে রিবার্থ, রিবার্থ, আরেকটি অর্থ হচ্ছে রিভাইভাল অফ লার্নিং, আরেকটা অর্থ হচ্ছে রিভাইভাল অফ লাইফ। এখান থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন অবশ্যই, ইনশাল্লাহ। রেনেসান্স শব্দটাকে বাংলা এরকম বলা হয়, রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস বলা হয় রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ, সবগুলি অর্থই হয়। গল্প করি। রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ। দেখেন, ইংরেজ সাহিত্যের 8টি যুগ, অ্যাংলো সেকশন, মিডিল এজ, রেনেসান্স। এই দুটি যুগ ছিল অন্ধকার। এখান থেকে লার্নিং এর মাধ্যমে রেনেসান্সকে যখন ব্যঙ্গ তৈরি করা হলো, তখন তার অপর নাম হলো আর্লি মডার্ন পিরিয়ড। এই বার্ডটা অ্যাংলো সেকশন, মিডল এজে ছিল, কিন্তু রেনেসান্স রিবার্থ হয়ে গেছে। আমরা একটু আগে জানলাম রেনেসান্স মানে নবজীবন। এই জীবনটা অ্যাংলো সেকশন, মিডল এজেও ছিল, কিন্তু রেনেসান্স এটা নবজীবন হয়ে গেছে। এই জন্য রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, অথবা রিভাইভাল অফ লার্নিং, অথবা রিভাইভাল অফ লাইফ। তিনটে অর্থই হয়। তিনটে অর্থের মধ্যে সবচেয়ে পারফেক্ট অর্থ হচ্ছে রিভাইভাল অফ লার্নিং, এটা হচ্ছে পারফেক্ট। আমরা সবসময় এটা দেব। যদি এটা না থাকে তখন দ্বিতীয় চয়েসটা দেব রিবাত। যদি দুটাই থাকে রিবাত এবং লার্নিং, তখন অবশ্যই অপশনে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয় দুটোই থাকবে। আমরা নিঃসন্দেহে দুটোই রাইট দেব। দুটো যদি আলাদা থাকে তখন রিভাইভাল অফ লার্নিং দেব। এটা না থাকলে এটা দেব, এটা না থাকলে এটা দেব। দুটোই থাকলে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয়। দুটো একটা যদি না থাকে তখন দেব লাইভ। যদি তিনটাই থাকে, লার্নিং, রিবাত, লাইভ, তখন ডি নম্বরে থাকবে অ্যাবভ অল, উপরের সবগুলোই। তাহলে দেখেন রেনেসান্স শব্দটাকে ভাঙলে কতগুলি অর্থ পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায়। রি মিনস এগেন, নাসান্স মিনস বার্ড। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ। এর মধ্যে সবচেয়ে পারফেক্ট অর্থ যাই থাকুক না কেন, রেনেসান্স অর্থ আমরা অবশ্যই দেব রিভাইভাল অফ লার্নিং। এটা না থাকলে দেব রিবাত। রিবাত লার্নিং দুটোই থাকলে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয়। রিবাত লার্নিং নেই তখন দেব লাইভ। যদি তিনটাই থাকে লার্নিং, রিবাত, লাইভ, তখন ডি নম্বরে অ্যাবভ অল, উপরের সবগুলোই। দ্যাটস এনাফ। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। শব্দটা হবে দ্য রেনেসান্স, 4টে সিলেবাস বিভক্ত, RENAISSANC। দুটো অতিরিক্ত শব্দ জানলাম। শেক্সপিয়ার লাস্টে 3টি বর্ণ ARE, এলিজাবেথ লাস্টে 4টি বর্ণ TSAN। রেনেসান্স পিরিয়ডের যুগটা 1500 থেকে 1660। এর বাংলা অর্থ নবজীবন, এর অপর নাম আর্লি মডার্ন পিরিয়ড। রেনেসান্স স্পেলিং খুঁজতে গিয়ে দুটি স্পেলিং জানলাম, শেক্সপিয়ার এবং এলিজাবেথেন। এবং রেনেসান্স পিরিয়ড এমন একটা পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড থেকে অতিরিক্ত আরও কয়েকটা কোশ্চেন জানলাম। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। কোন দেশ থেকে যাত্রা শুরু? ইটালি থেকে। কোন জায়গা থেকে? ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন। রেনেসান্স ইটালিয়ান ওয়ার্ড না থাকলে ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড না থাকলে ইটালিয়ান ওয়ার্ড, দুটোই থাকলে পারফেক্ট ইটালিয়ান ওয়ার্ড। রেনেসান্স শব্দটাকে ভাঙলে এরকম অর্থ পাওয়া যায়, রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ, সবগুলি অর্থই হয়। এর মধ্যে পারফেক্ট অর্থ রিভাইভাল অফ লার্নিং, এটাই দেব। না থাকলে রিবাত। দুটোই থাকলে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয়। রিবাত লার্নিং দেখ তখন লেব লাইভ। যদি তিনটেই থাকে লার্নিং, রিবাত, লাইভ, তখন ডি নম্বরে অ্যাবভ অল, উপরের সবগুলোই। কেউ যদি বলে রেনেসান্স অর্থ এটি, কেউ বলে এটি, কেউ বলে এটি, সবগুলো অর্থই হয়। এটা কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে, সুইটেবলটা আপনি খুঁজে বের করবেন। কারো জানার পরিধি বেশি থাকলে, ভালো থাকলে, সে কখনো অন্যের সাথে আর্গুমেন্ট করবে না। কারো জানার পরিধি কম থাকলে সে অন্যের সাথে আর্গুমেন্ট করবে। এজন্য আলেকজান্ডার পপ বলেছিল, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা অল্প জানে তাদের অ্যাটিচিউডটা এমন থাকে যে পৃথিবীর সে সব কিছুই জানে।
আর যারা ভালো জানে তারা চুপ থাকে। এই জন্য জন ডাইডেন বলেছিল, দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। যারা কম কথা বলে তারা বেশি চিন্তা করে, অথবা যারা বেশি চিন্তা করে তারাই মূলত কম কথা বলে। আর যারা বেশি কথা বলে তারা বাচাল। এবার কোটেশনের সাথে নিজেকে মিলিয়ে নেন, দেখেন কে কোন কোটেশনের সাথে যান। সো আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখেন, রেনেসান্স পিরিয়ড এমন একটা পিরিয়ড, রেনেসান্স পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম, রেনেসান্স কী শব্দ, কোত্থেকে এসেছে, কোন জায়গা সেটা জানলাম, শেক্সপিয়ার স্পেলিংটা জানলাম এবং এলিজাবেথিন স্পেলিংটা জানলাম। রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ। সবগুলি অর্থই হয়। কোশ্চেন প্যাটার্নটার উপর ডিপেন্ড করে সুইটেবলটা খুঁজে বের করবেন। এবার দেখেন, রেনেসান্স পিরিয়ডে গুরুত্বপূর্ণ রাইটার। রেনেসান্স পিরিয়ডে গুরুত্বপূর্ণ কিছু রাইটার, যেমন ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, অথবা থমাস নর্টন অ্যান্ড স্যাকোভিল, অথবা বলা হচ্ছে ফ্রান্সিস বেকন, থমাস কিট, বেন জনসন, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট নিকোলাস ওডাল, অথবা জন ওয়েবস্টার, অথবা উইলিয়াম শেক্সপিয়ার। এখানে যে ব্যক্তিগুলো লিখলাম এই ব্যক্তিগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, তবে একজন ব্যক্তিকে আমরা বেশি স্টার দিয়ে রাখি, সেই ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো। এই দুজন ব্যক্তি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট রেনেসান্স পিরিয়ডের। রেনেসান্স পিরিয়ডকে দেখেন, রেনেসান্স পিরিয়ডকে যুগটা 1500 থেকে 1660। রেনেসান্স পিরিয়ডকে কে বলে 4টি, কে বলে 5টি, কে বলে 7টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি পার্ট প্রিপারেশন ফর রেনেসান্স 1500 থেকে 1558। এলিজাবেথিন স্পেলিংটা ইম্পর্টেন্ট, TSN, যুগটা 1558 থেকে 1603। এই এলিজাবেথিন পিরিয়ডের ছোট্ট করে একটি অপর নাম এখানে লিখে রাখি, দি গোল্ডেন এজ। দেখেন এটা লাস্ট পরীক্ষায় এসেছে, দি গোল্ডেন এজ, PSC-তে আসছে, আদার্স BCS-এ আসছে। এলিজাবেথিন পিরিয়ডের একটি অপর নাম গোল্ডেন এজ, বাংলায় বলা হয় স্বর্ণ যুগ, বাংলায় বলা হয় স্বর্ণ যুগ। তাহলে খেয়াল করি, রেনেসান্স পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম, রেনেসান্স কী শব্দ, কোত্থেকে আসছে, কোন জায়গা সেটা জানলাম। দ্বিতীয় স্টেপে রেনেসান্স পিরিয়ড অনেকগুলি কবি সাহিত্যিক আছে, যেমন থমাস কিট, থমাস মোর, এডমন্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, জন ওয়েবস্টার, অথবা বলা হচ্ছে রবার্ট হেরিক, এন্ড্রু মার্বেল, নিকোলাস ওডাল, থমাস নর্টন অ্যান্ড স্যাকোভিল, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, আরও অনেক ব্যক্তি। এরা সকলেই রেনেসান্স পিরিয়ডের ব্যক্তি। রেনেসান্স পিরিয়ডকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? কোনো বইতে 4টি, কোনো বইতে 5টি, কোনো বইতে 7টি। একটি যুগকে কয়টি ভাগে ভাগ করা হয় এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম হয় মেজর পার্ট, না হয় শাখা প্রশাখা। প্রিপারেশন ফর রেনেসান্স এই পার্টটা দরকার নাই, কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট। দেখেন, বিসিএস এবং প্রাইমারি ফার্স্ট কোশ্চেনটা এলিজাবেথিন স্পেলিংটা, বিসিএস এবং প্রাইমারি সেকেন্ড কোশ্চেনটা এলিজাবেথিনের যুগটা, বিসিএস এবং আদার সকল জব ট্রেকের থার্ড কোশ্চেনটা হচ্ছে এলিজাবেথিন পিরিয়ডের অপর নামটা গোল্ডেন এজ, স্বর্ণ যুগ। এবং আমরা জানলাম এলিজাবেথিন পিরিয়ড এমন একটা পিরিয়ড, এলিজাবেথিন পিরিয়ডের যুগটা 1558 থেকে 1603। এর অপর নাম গোল্ডেন এজ বা স্বর্ণযুগ। এবং এলিজাবেথিন পিরিয়ডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই এলিজাবেথিন পিরিয়ডের বিখ্যাত একটা কোটেশন আমরা জেনে নেই। এই এলিজাবেথিন পিরিয়ডের বিখ্যাত একটা কোটেশন জেনে নেই। এলিজাবেথিন পিরিয়ডের বিখ্যাত একটা কোটেশন হচ্ছে, দেখেন, দ্য এলিজাবেথিন পিরিয়ড, এলিজাবেথিন, TSN, এলিজাবেথিন স্পেলিংটা ইম্পর্টেন্ট। এলিজাবেথিন স্পেলিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট, TSAN, TSN। এলিজাবেথিন পিরিয়ডের যুগটা 1558 থেকে বলা হয় 1603। এলিজাবেথিন পিরিয়ডের একটি অপর নাম হচ্ছে দি গোল্ডেন এজ, দি গোল্ডেন এজ। একেবারে বাংলায় বলা হয় স্বর্ণযুগ। এলিজাবেথিন পিরিয়ডে বিখ্যাত একটা কুইন এলিজাবেথ, কুইন এলিজাবেথ আর এলিজাবেথ একই কথা, তার বিখ্যাত একটা কোটেশন, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন, IMPRESSION, ফার্স্ট ইমপ্রেশন is the best impression. ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদায়ী, পরে গুণবেশী, কথাটা বলেছিল কুইন এলিজাবেথ। শুধু খালি এতটুকু দেখেন যে কতগুলি কোশ্চেন এখানে ব্যাংক, বিশেষ নিবন্ধন, PSC, জব সেক্টর, এমন কোনো জায়গা নেই যেখান থেকে কোশ্চেন তৈরি করা হয়নি।
গল্প করি দেখেন, ইংরেজি সাহিত্যের 8টি যুগ: অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। বিসিএস এর সিলেবাস অন্তর্ভুক্ত রেনেসান্স পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। আর রেনেসান্স পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় এলিজাবেথিয়ান পিরিয়ড 2, আর পোস্ট মডার্ন মানে 21st সেঞ্চুরি। তার মানে বিসিএস এর সিলেবাসটা হচ্ছে এলিজাবেথিয়ান থেকে 21st সেঞ্চুরি, আর এলিজাবেথিয়ান পিরিয়ড মানে রেনেসান্স, আর 21st সেঞ্চুরি মানে পোস্ট মডার্ন। তার মানে জব সেক্টরে এমন কোনো জায়গা নেই যেখানে কোশ্চেন তৈরি করা হয়নি। দেখেন বিসিএস এর ফার্স্ট কোশ্চেন এলিজাবেথিয়ান স্পেলিংটা, বিসিএস প্রাইমারি সেকেন্ড কোশ্চেনটা এলিজাবেথিয়ানের যুগটা, বিসিএস এর থার্ড কোশ্চেন এলিজাবেথিয়ানের অপর নামটা। এবং এই কোশ্চেনটা শুধুমাত্র আসে না, এটা পিলির জন্য, ভাইবার জন্য নতুন করে আসতে পারে আপনাদের জন্য। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। প্রথম দেখাতে যদি কাউকে ভালো লেগে যায়, এই ভালো লাগার গভীরতা প্রশান্ত মহাসাগরের চেয়ে বেশি গভীরতা হয়। এই জন্য বলা হচ্ছে জল দিলে পুণ্য হয়, দৃষ্টি দিলে প্রেম হয়। তাহলে যদি কখনো বলা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, হু টোল্ড ইট, কথাটা কে বলেছে? কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ আর এলিজাবেথ একই কথা। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন করি, বলেন তো এলিজাবেথিয়ান পিরিয়ডের অপর নাম কি? এলিজাবেথিয়ান পিরিয়ড অপর নাম কি? গোল্ডেন এজকে সংক্ষেপে লেখা যায় জিএ, মানে গোল্ডেন এজ। বলুন তো এলিজাবেথিয়ান পিরিয়ডের একটি অপর নাম কি? এলিজাবেথিয়ান পিরিয়ডের কিন্তু অনেকগুলি অপর নাম আছে, 5টি অপর নাম আছে: গোল্ডেন এজ, স্বর্ণযুগ, গ্লোরিয়াস এজ, এনেট সিং অফ বার্ড, অথবা গায়ক পাখির বাসা। গুড, জিএ, হ্যাঁ বড় হাতের লিখবেন, জিএ গোল্ডেন এজ, জিএ গোল্ডেন এজ, জি গোল্ডেন এজ। এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে খুবই, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই কমন পাবেন। স্পেলিংটা ইম্পর্টেন্ট, যুগটা ইম্পর্টেন্ট, অপর নামটা ইম্পর্টেন্ট। তার বিখ্যাত একটা কোটেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি, কথাটা বলেছে কুইন এলিজাবেথ। দ্যাটস দ্য কাম ব্যাক আওয়ার মেইন থিম। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত ব্যক্তিগুলি জানলাম। এখানে দেখেন স্যার এটা রেনেসান্স, রিভিউ করা যাবে স্যার, এলিজাবেথিয়ান পিরিয়ডটা? হ্যাঁ এলিজাবেথিয়ান পিরিয়ডটা আমরা এখানে জানলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। এলিজাবেথিয়ান পিরিয়ডের স্পেলিংটা জানলাম, যুগটা জানলাম, অপর নামটা জানলাম, কোটেশনটা জানলাম। সবগুলি কোশ্চেনই আসছে, শুধুমাত্র এই কোটেশনটা ছাড়া। এটা পিলির জন্য এবং বাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। বাকি কোশ্চেন সবগুলি রিপিট হয়েছে। রেনেসান্স পিরিয়ড এমন একটা পিরিয়ড, রেনেসান্স পিরিয়ডের প্রথম স্টেপ জানলাম, রেনেসান্স পিরিয়ডের নাম জানলাম, ডিরেকশন জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম, কি শব্দ, কোন দেশ থেকে আসছে, কোত্থেকে আসছে এটা জানলাম। সেকেন্ড স্টেপে রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তি জানলাম, থমাস মোর, থমাস কিড, এডমান্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, জন ওয়েবস্টার, থমাস নর্টন অ্যান্ড স্যাকোবেল, রবার্ট হ্যারিক এবং ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। তৃতীয় স্টেপে অনেকগুলি ছোট্ট এলিজাবেথিয়ান পিরিয়ডের শাখা প্রশাখা আছে। এলিজাবেথিয়ানকে কোনো বইতে বলেছে 4টি, কোনো বইতে 5টি, কোনো বইতে 7টি। একটি হচ্ছে প্রিপারেশন ফর রেনেসান্স 1500 থেকে 1558, একটা হচ্ছে এলিজাবেথিয়ান 58 থেকে 3, একটা জ্যাকোবিয়ান 3 থেকে 25, ক্যারোলাইন 25 থেকে 49, কমনওয়েলথ 49 থেকে 1660। এবং বলা হচ্ছে শেক্সপিয়ার 1590 থেকে 1616, পিউরিটান 1620 থেকে 1660। এই সকল পাঠের মধ্যে ছোট্ট একটি পার্ট প্রিপারেশন ফর রেনেসান্স, এটা বাদ। দ্বিতীয় পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা আমরা আলোচনা করছি। এলিজাবেথিয়ান স্পেলিংটা ইম্পর্টেন্ট, যুগটা ইম্পর্টেন্ট, অপর নামটা ইম্পর্টেন্ট, এবং এলিজাবেথিয়ান পিরিয়ডের বিখ্যাত একটা কুইন এলিজাবেথ। এলিজাবেথ আর কুইন এলিজাবেথ একই কথা, তার একটা বিখ্যাত উক্তি আছে, কোটেশন আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। গুড, এবার দেখেন রেনেসান্স পিরিয়ডে অন্য আরো ব্যক্তি আছে। একজন ব্যক্তি হচ্ছে জন ডান, এন্ডো মার্বেল, অথবা বলা হচ্ছে রবার্ট হ্যারিক। এরা সকলে, এই ব্যক্তি বাদ, হ্যাঁ বাকি 3জন পড়বেন। এবং দেখেন রেনেসান্সের বলেছিলাম, রেনেসান্সের কয়েকটি পার্ট, একটা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড, একটা জ্যাকোবিয়ান, একটা ক্যারোলাইন, একটা কমনওয়েলথ পিরিয়ড। এই 4টে পার্টই হচ্ছে মেইন। এর পূর্বে 2টা পার্ট ছিল, একটা হলো প্রিপারেশন ফর রেনেসান্স, একটা হচ্ছে শেক্সপিয়ার পিরিয়ড, একটা পিউরিটান পিরিয়ড। প্রথমে এই পার্টটা, লাস্টের এই 2টা পার্টটা বাদ। শেক্সপিয়ার ব্যক্তি অনুসারে কোশ্চেন ইম্পর্টেন্ট, শেক্সপিয়ার যুগ অনুসারে কোশ্চেন ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এই 4টা পার্ট। দেখেন রেনেসান্স পিরিয়ডের যুগটা আমরা খুব ভালো করে জানি, 1500 থেকে 1660। রেনেসান্স পিরিয়ডকে 4টি ভাগে ভাগ করা, এই 4টি হচ্ছে মেইন, যদিও 7টি হয়। এলিজাবেথিয়ান পিরিয়ড বলা হয় 1558 থেকে 1603,
জ্যাকোবিয়ান বলা হয় 1603 থেকে 1625, ক্যারোলাইন পিরিয়ড বলা হয় 1625 থেকে 1649, কমনওয়েলথ পিরিয়ড বলা হয় 1649 থেকে 1660। আর এই 1660 মানে রেনেসান্স পিরিয়ডে মিল হয়ে গেছে। দেখেন রেনেসান্স পিরিয়ডের যুগটা, রেনেসান্স পিরিয়ডের যুগটা 1500 থেকে 1660। রেনেসান্সের এই চারটা পার্ট আপনি পড়বেন। রেনেসান্সকে কোনো বইতে বলছে চারটি, কোনো বইতে পাঁচটি, কোনো বইতে 60টি ভাগে ভাগ করা। আপনি চারটা পার্ট পড়বেন। ইজিসিসি এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথেন 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান 3 থেকে 25, ক্যারোলাইন 25 থেকে 49, কমনওয়েলথ 49 থেকে 1660। এখানে আমরা একটা পার্ট জানলাম এলিজাবেথেন, এখন জ্যাকোবিয়ান, এরপর আছে ক্যারোলাইন, এরপর একটা আছে কমনওয়েলথ। হ্যাঁ, এরপর দেখেন আরেকটা পার্ট আছে কমনওয়েলথ। এরপর এখানে একটা ছোট্ট পার্ট লেখা আছে শেক্সপিয়ার, এরপর পিউরিটান, দরকার নেই। হ্যাঁ, এই যুগের কবি সাহিত্যিক আছে থমাস হোবস, জেমিনি টয়লার। রেনেসান্স পিরিয়ড খেয়াল করি তো একটু, দেখেন তো 1500 থেকে 1660। রেনেসান্সের বেশ কয়েকটা পার্ট আছে। একটা হলো প্রিপারেশন ফর রেনেসান্স, একটা হলো প্রিপারেশন ফর রেনেসান্স, প্রিপারেশন মুছবে না। হ্যাঁ, একটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসান্স। দেখেন প্রিপারেশন ফর রেনেসান্স কত, 1500 সাল থেকে বলা হয় 1558, কিন্তু এটা বাদ, এটা ইম্পর্টেন্ট নয়। একটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড, এলিজাবেথেন পিরিয়ড যুগটা বলা হয় 1558 থেকে 1603। জ্যাকোবিয়ান পিরিয়ড বলো কত, 1603 থেকে বলা হয় 1625। ক্যারোলাইন পিরিয়ডটা বলেন 1625 থেকে বলা হয় 1649, এবং কমনওয়েলথ পিরিয়ড কত, 1649 থেকে বলা হয় 1660। এরপর শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার বা শেক্সপিয়ারিয়ান পিরিয়ড বলা হয় 1590 থেকে 1616। এরপর পিউরিটান পিরিয়ড বলা হয় 1620 থেকে 1660। এর মধ্যে দেখেন রেনেসান্স পিরিয়ডকে কোনো বইতে বলছে চারটি, কোনো বইতে পাঁচটি, কোনো বইতে 60টি। প্রথম পার্ট পড়ার দরকার নেই। যে সকল বইতে প্রথম পার্ট নেই সে সকল বইতে প্রথম পার্টটা লুকিয়ে আছে এলিজাবেথেন পিরিয়ডের মধ্যে। শেক্সপিয়ার এই পার্টটা পড়ার দরকার নাই, এখান থেকে কোশ্চেন হয় না। শেক্সপিয়ারের যে সকল বইতে নেই সেই সকল বইতে লুকিয়ে আছে এলিজাবেথেন পিরিয়ডের মধ্যে। শেক্সপিয়ার যে সকল বইতে নেই সেই সকল পিরিয়ডে লুকিয়ে আছে এলিজাবেথেন পিরিয়ডের মধ্যে। পিউরিটান পিরিয়ড পড়া দরকার নাই, পিউরিটান 1660। পিউরিটান যে সকল বইতে নেই সেই সকল বইতে পিউরিটান লুকিয়ে আছে কমনওয়েলথ পিরিয়ডের মধ্যে। তাহলে দেখেন 7টা পার্টের মধ্যে থেকে যদি প্রথমটা লাস্টের দুইটা 3টা পার্ট বাদ দেওয়া যায় তাহলে মেজর পার্ট থাকে 4টা। আর রেনেসান্স 4টা সিলেবাসে বিভক্ত করেছিলাম, RENAISSNC, RENAISSNC, RENAISSNC। রেনেসান্স 4টা সিলেবাসে বিভক্ত। এই 4টা পার্ট হচ্ছে মেইন। এই 4টা পার্ট হচ্ছে এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, ইজিসিসি। এই 4টা পার্টের নাম আসলে ডিউরেশন, ডিউরেশন আসলে নাম। রেনেসান্স পিরিয়ডকে কোনো বইতে 4টি, কোনো বইতে 5টি, কোনো বইতে 60টি ভাগে ভাগ করা হয়। একটু গল্পটা শুনি। রেনেসান্স পিরিয়ডে প্রথম স্টেপ জানলাম এর নাম ডিউরেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানলাম এর শাখা প্রশাখা। রেনেসান্স পিরিয়ডকে কোনো বইতে 4টি, কোনো বইতে 5টি, কোনো বইতে 60টি ভাগে ভাগ করা হয়। আমরা সবগুলি জানলাম। এর মধ্যে পরীক্ষার জন্য মাত্র 4টি পার্ট পড়ব, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথেন 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান 3 থেকে 25, ক্যারোলাইন 25 থেকে 49, কমনওয়েলথ 49 থেকে 1660। যে সকল বইতে পিউরিটান পিরিয়ডটা নেই সেই সকল বইতে এই প্লটটা এলিজাবেথের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। যে সকল বইতে শেক্সপিয়ার আলাদা নেই সেই সকল বইতে শেক্সপিয়ার এলিজাবেথেন পিরিয়ডের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। যে সকল বইতে পিউরিটান আলাদা নেই সেই সকল বইতে পিউরিটান পিরিয়ড কমনওয়েলথের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। রেনেসান্সের মূলত 4টে পার্ট ইম্পর্টেন্ট, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। দেখেন নাম আসলে ডিউরেশন আসবে, ডিউরেশন আসলে নাম আসবে, নাম আসলে ডিউরেশন আসবে, ডিউরেশন আসলে নাম আসবে। হয় মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। রিসেন্টলি মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে আর আমাদের জন্য কনফিউজ বা জটিলতা বাড়ে। দেখেন পরীক্ষায় রেনেসান্স পিরিয়ডটা না এসে পরীক্ষায় আসে এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ পিরিয়ডটা কত সাল থেকে কত সাল। তাহলে এবার সিম্পলি আমরা জেনে নিলাম। এবার একটু প্রুফ দিয়ে দেখেন। জর্জ MP3-র 2 নম্বর পেজের ডান পাশের মাঝখানে লেখা আছে এই 7টা পার্টের নাম অথবা 7টা পার্টের ডিউরেশন। অথবা শরীফ ভাইয়ের একটা বই আছে, বইয়ের নামে হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার। এই বইয়ের 17 নম্বর পেজের, অথবা শাকিল ভাইয়ের বইয়ের নাম শর্ট বাট ইংলিশ লিটারেচার। এই বইয়ের 17 নম্বর পেজের ডান পাশের মাঝখানে দেখবেন 5টা পার্ট লেখা আছে।
ইংরেজি সাহিত্যের দুর্মূল ইংলিশ লিটারেচার একটা বই আছে, এই বইয়ের 12 নম্বর পেজের ডান পাশের মাঝখানে দেখবেন 4টা পার্ট লেখা আছে। ওরাকল বা মিরাকল একটা বই আছে, এই বইয়ের 6 নম্বর পেজের বাম পাশের উপরে প্রথম দিকে দেখবেন 4টা পার্ট লেখা আছে। আপনাদের ক্যারিয়ার এইডেও 4টা পার্ট লেখা আছে, বোল্ড করা লেখা আছে, আন্ডারলাইন করা লেখা আছে, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এই 4টা পার্ট মেইন, এই 4টা পার্টের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত করা হয়। এই 4টা পার্টের নাম আসলে ডিউরেশন আসবে, ডিউরেশন আসলে নাম আসবে। রেনেসান্সকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, এই কোশ্চেনটা কখনোই পরীক্ষায় আসবে না, আসেনি, আসার সম্ভাবনাও নেই। তাহলে রেনেসান্স পিরিয়ডে প্রথম স্টেপ জালামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জালামের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ অনেকগুলি ব্যক্তি আছে, আর সেই ব্যক্তিগুলি আমরা প্রত্যেকটা স্পেসিফিকলি যুগেও লেখা হয়েছে, আবার টোটালও লেখা হয়েছে। তাহলে প্রথমে জানলাম রেনেসান্স পিরিয়ডের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জালামের শাখা প্রশাখা, আর তৃতীয় স্টেপ জানলাম অনেকগুলি ব্যক্তি। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের পূর্বে ছোট্ট করে একটু যাই, দেখেন আমরা লিখলাম রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের যুগটা বলা হয় 1500 থেকে 1660। রেনেসান্সের প্রথম স্টেপের নাম রেশন সেঞ্চুরি, বাংলা অর্থ অপর নাম। রেনেসান্স কি শব্দ, কি ওয়ার্ড, কোন দেশ থেকে যাত্রা টু, এটা। দ্বিতীয় স্টেপ জানলাম রেনেসান্সের শাখা প্রশাখা, আমরা লিখলাম এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। আর তৃতীয় স্টেপ জানলাম অনেকগুলি ব্যক্তি মানে পয়েটস, যার শুধুমাত্র নাম। খেয়াল করি রেনেসান্স পিরিয়ড এমন একটা পিরিয়ড, রেনেসান্স পিরিয়ডের যুগটা খুব ইম্পর্টেন্ট, 1500 থেকে 1660। রেনেসান্স পিরিয়ডের স্পেলিং খুঁজতে গিয়ে পেলাম শেক্সপিয়ার স্পেলিং ইম্পর্টেন্ট ARE, এলিজাবেথেন স্পেলিং ইম্পর্টেন্ট TSAN। রেনেসান্স বাংলা অর্থ নবজীবন, এর অপর নাম আর্লি মডার্ন পিরিয়ড। রেনেসান্স ড্যাশ ওয়ার্ড, ইটালি নট, কোন দেশ থেকে যাত্রা শুরু, ইটালি থেকে, কোন জায়গা, ফ্লোরেন্স সিটি বা ফ্লোরেন টাউন, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ জানলাম রেনেসান্স পিরিয়ডকে অনেক পার্টে বিভক্ত করা হয়, এর মধ্যে 4টা পার্ট মেইন, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথেন 1558 থেকে 1603, এর অপর নাম গোল্ডেন এজ বা স্বর্ণযুগ, এর বাংলা অর্থ বলা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের একটা বিখ্যাত কোটেশন মানে উক্তি, এর বাংলা অর্থ বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, প্রথমে দর্শনদারি পরে গুণবেচারি। এরপরে সিম্পলি এই যে 7টা পার্ট, এই 7টা পার্টের আমরা বিখ্যাত নামগুলি জানলাম। প্রিপারেশন ফর রেনেসান্স, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, শেক্সপিয়ার, পিউরিটান। প্রিপারেশন ফর রেনেসান্স 1500 থেকে 1558, এলিজাবেথেন 58 থেকে 3, জ্যাকোবিয়ান 3 থেকে 25, ক্যারোলাইন 25 থেকে 49, কমনওয়েলথ 49 থেকে 1660 এবং পিউরিটান পিরিয়ড 1620 থেকে 1660। এই সকল পার্টের মধ্যে প্রথমটা আর লাস্টের 2টা পার্ট যদি বাদ দেই, বাকি থাকে হচ্ছে 4টা পার্ট। এই 4টা পার্ট মেইন এবং ইম্পর্টেন্ট, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথেন স্পেলিংটা ইম্পর্টেন্ট TSN, যুগটা 1558 থেকে 1603। এলিজাবেথেন পেয়ে একটি অপর নাম গোল্ডেন এজ বা স্বর্ণযুগ। কুইন এলিজাবেথের বিখ্যাত একটা কোটেশন ছিল, খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন, প্রথমে দর্শনদারি পরে গুণবেচারি। তাহলে প্রথম স্টেপ জালামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জালামের শাখা প্রশাখা, আর তৃতীয় স্টেপ অনেকগুলি ব্যক্তি, যেমন থমাস মোর, থমাস কিড, এডমান্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, জন ডান, রবার্ট হেরিক, রবার্ট বন অথবা থমাস নর্টন অ্যান্ড স্যাকোবেল। এরা সকলেই মূলত রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত ব্যক্তি। এই ব্যক্তিগুলি আস্তে আস্তে বিস্তারিত জানলে আমাদের আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু আজকে ক্লাস না, আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে, একটা বেসিক মানে গল্প করা হচ্ছে, আজকে কিন্তু স্পেসিফিকলি ক্লাস না, আজকে ক্লাসটা হচ্ছে জাস্ট গাইডলাইন যে সাহিত্য থেকে কি পড়বেন। নেক্সট যখন ক্লাস করবো তখন অনেক ডিপলি ইনফরমেশন জানবো আর সুন্দর করে। এবার দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড ইংলিশ সাহিত্যের 4র্থ নম্বর যুগ, শব্দটা হবে দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এনি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। পিরিয়ড আর এই যে একই কথা। নিও ক্লাসিক্যাল পিরিয়ড তখনই শেষ হয়েছে রেনেসান্স যখন শেষ হয়েছে। রেনেসান্স মানে 1500 থেকে 1660। প্রত্যেকটা যুগের সিকোয়েন্স মেনটেন করে তৈরি করা হয়েছে। তাহলে নিও ক্লাসিক্যাল অবশ্যই বলা হচ্ছে 1660 থেকে 1785, দু একটা বইতে বলেছে, কিন্তু এটা পারফেক্ট নয়, পারফেক্ট হচ্ছে 1798। কারণ তার পরবর্তী যুগ দেখেন রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড অবশ্যই আরম্ভ হয়েছে, এটা ভ্রান্ত ধারণা, অবশ্যই কখন 1798 থেকে 1832। এরপর দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ড, বিপি সংক্ষেপে বলা হয়, অবশ্যই আরম্ভ হয়েছে 1832 থেকে 1901 সাল। এরপর দেখেন মডার্ন পিরিয়ড, প্রত্যেকটা যুগের সিকোয়েন্স মেনটেন করে তৈরি করা হয়েছে। মডার্ন পিরিয়ড 1901 থেকে 1936 হয়, তো 1939 হচ্ছে পারফেক্ট। এরপর দেখেন পোস্ট মডার্ন পিরিয়ড, বলা হয় 1936 হয়, তো 1939 পারফেক্ট থেকে স্টিল নাও, স্টিল নাও। এর পূর্বে দেখেন মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড বলা হচ্ছে 10 থেকে
1485 হয় তবে 1500 হচ্ছে পারফেক্ট। এরপর অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে বলা হয় 1066। এবার একটু খেয়াল করি, গল্প করছি। ইংরেজ সাহিত্যের 8টি যুগ আছে: অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। 450 থেকে 1066 অ্যাংলো স্যাক্সন। মিডল এজের সঠিক যুগটা 1066 থেকে 85 হয় তবে এটা পারফেক্ট নয়, 1500 পারফেক্ট। 1500 থেকে 1660, 1660 থেকে 85 হয় তবে পারফেক্ট 98, 98 থেকে 32, 32 থেকে 1, 1 থেকে 36, 39, 39 বা 36 থেকে স্টিল নাও। ইংরেজ সাথে 8টি যুগ, 8টি যুগের মধ্যে 4টি যুগকে ডাবল লেখা হয়েছে। 2 নম্বর মিডল ইংলিশ পিরিয়ড 85 হয় 98 হয় তবে 98 রাইট। 4 নম্বর 85 হয় 98 হয় তবে 98 রাইট। 7 নম্বর মডার্ন পিরিয়ড 36 হয় 39 তবে 39 রাইট। পোস্ট মডার্ন 36 বা 39 থেকে স্টিল নাও এবং 39 রাইট। এবার সিকোয়েন্স মেইনটেইন করি, এগুলি বাদ। মিডল ইংলিশ পিরিয়ড 85 বাদ এবং নেও ক্লাসিক্যাল 85 বাদ, মডার্নের 36 বাদ, পোস্ট মডার্নের 36 বাদ। দেখেন প্রত্যেকটা যুগে সিকোয়েন্স মেইনটেইন করে তৈরি করা হয়েছে। অ্যাংলো স্যাক্সন 450 থেকে 1066, মিডল ইজ 1066 থেকে 1500, রেনেসান্স 1500 থেকে 1660, নিও ক্লাসিক্যাল 1660 থেকে 98, রোমান্টিক 98 থেকে 32, ভিক্টোরিয়ান 32 থেকে 1, মডার্ন 1 থেকে 39, পোস্ট 39 থেকে স্টিল নাও। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা 1660 থেকে 1785 হয় তবে 98 হচ্ছে পারফেক্ট, কারণ পরবর্তী যুগ রোমান্টিক অবশ্যই 98 দিয়ে আরম্ভ হয়েছে। এটা ছোট্ট একটা পার্ট নিও ক্লাসিক্যালের। তাহলে ইংরেজ সাহিত্যের আমরা একটি যুগ জানছি এখন, যুগটার নাম হচ্ছে দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এখানে একটা হাইপেন ভালো হয়, দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বাংলা অর্থ নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী, ন বয়জা ফেলা দয়দুগ ধ প দয় ঋষি। নব্যদের একটা সহজ বাংলা হচ্ছে নকল। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, সঠিক ডিউরেশন 1660 থেকে 1798। নিও ক্লাসিক্যাল বাংলা অর্থ নব্য ধ্রুপদী, নব্যদের একটা সহজ বাংলা হচ্ছে নকল। নিও ক্লাসিক্যালকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটিস পিরিয়ড। দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা বললাম সঠিক 1660 থেকে 1798। রেস্টোরেশন একটি পার্ট যার যুগটা বলা হয় 1660 থেকে 1700 সাল। আগস্টন নিও ক্লাসিক্যালকে 3টি বর্ণ 3টি ভাগে ভাগ করা হয়েছে। আগস্টন পিরিয়ডটা বলা হয় 1700 থেকে বলা হয় 1745। সেন্সিবিলিটিস পিরিয়ড বলা হয় 1745 থেকে 1798। একটু খেয়াল করি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটি পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা 1660 থেকে 1798। এর বাংলা অর্থ নকল বা নব্য ধ্রুপদী। নিও ক্লাসিক্যাল ব্যক্তিদের কোনো ক্রিয়েটিভিটি ছিল না, তারা উপরের যুগ ব্যক্তি পার্সন থেকে অনেক কিছু চুরি করেছিল, কপি করেছিল, অনুকরণ করে সাহিত্য রচনা করেছিল। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা 1660 থেকে 1798। নিও ক্লাসিক্যালের বাংলা অর্থ নকল বা নব্য ধ্রুপদী। নিও ক্লাসিক্যালের নিমে বর্ণ 3টে, তাকে 3টে ভাগে ভাগ করা হয়: রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটিস পিরিয়ড। নিও ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডের যুগটা 1660 থেকে 1700 সাল, আগস্টন 1700 থেকে 1745 এবং সেন্সিবিলিটি 1745 থেকে 1798 সাল। নিও ক্লাসিক্যাল অনেকগুলি ব্যক্তি আছে, যেমন জন মিল্টন, জন ডাইডেন, উইলিয়াম কনগ্রেভ ইত্যাদি। এখানে গ্যাপ রেখেছিলাম। নিও ক্লাসিক্যাল পিরিয়ড দ্বিতীয় পার্ট হচ্ছে আগস্টন পিরিয়ড, এর অপর নাম আছে দরকার নেই। এই যুগের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন আলেকজান্ডার পপ, জোনাথন সুইফট, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন। নিও ক্লাসিক্যাল লাস্ট পার্ট সেন্সিবিলিটিস পিরিয়ড এবং সেন্সিবিলিটি পিরিয়ডের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি। এবার দেখেন আমরা জেনে নেই নিও ক্লাসিক্যাল পিরিয়ড যুগটা সঠিক 1660 থেকে 1785 হয় তবে এটা পারফেক্ট নয়। পারফেক্ট কত বলুন তো? 1798। নিও ক্লাসিক্যালের বাংলা অর্থ নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী, নব্য ধ্রুপদী একটা সহজ বাংলা হচ্ছে নকল। নিও ক্লাসিক্যালকে 3টি ভাগে ভাগ করা হয়, তার 3টি পার্ট: রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডের যুগটা 1660 থেকে বলা হয় 1700, আগস্টন পিরিয়ড 1700 থেকে বলা হয় 1745, সেন্সিবিলিটি 1745 থেকে বলা হয় 1798। অনেকগুলি এই যুগের কবি সাহিত্যিক আছে। প্রথম জানলাম নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম, ডিউরেশন, সেঞ্চুরি, বাংলা অর্থ। দ্বিতীয় স্টেপ জানলাম এর শাখা প্রশাখা। তৃতীয় স্টেপ অনেকগুলি ব্যক্তি যেমন জন মিল্টন অথবা জন ডাইডেন অথবা আলেকজান্ডার পপ
অথবা জনাথন সুইফট, অথবা বলা হচ্ছে হেনরি ফিল্ডিং, অথবা বলা হচ্ছে ড্যানিয়েল ডিফো, অথবা স্যামুয়েল জনসন, অথবা স্যামুয়েল রিচার্ডসন, অথবা বলা হচ্ছে উইলিয়াম কনগ্রেভ, অথবা বলা হচ্ছে থমাস গ্রে, অথবা বলা হচ্ছে থমাস হোবস। খেয়াল করি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, বাংলা অর্থ জানলাম। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে 3টি যুগে ভাগ করা হয়, বিভক্ত করা হয়। রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশন যুগটা 1660 থেকে 1700, আগস্টন 1700 থেকে 1745, সেঞ্চুরি 45 থেকে 98। নিও ক্লাসিক্যাল পিরিয়ড অনেকগুলি ব্যক্তি, কবি, সাহিত্যিক আছে, যেমন জন মিল্টন, জন ডাইডেন, আলেকজান্ডার পপ, জনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল জনসন, স্যামুয়েল রিচার্ডসন, উইলিয়াম কনগ্রেভ, থমাস গ্রে, থমাস হোবস। এরা সকলেই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। এইবার দেখি আমরা, দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা এখানে লিখেছে 1660 থেকে 1785 হয়, তবে পারফেক্ট নয়, 98 পারফেক্ট। নিও ক্লাসিক্যালের অনেকগুলি কবি সাহিত্যিক আছে, জন মিল্টন, জন ডাইডেন, উইলিয়াম কনগ্রেভ, স্যামুয়েল বাটলার। নিও ক্লাসিক্যাল 3টা পার্ট, ছোট্ট একটা পার্ট রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন 1660 থেকে 1700 সাল। এরপর নিও ক্লাসিক্যালের দ্বিতীয় পার্ট হচ্ছে দ্য আগস্টন পিরিয়ড। আগস্টন পিরিয়ড অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ, যুগটা 1700 থেকে 1745। এই যুগের কিছু কবি সাহিত্যিক আছে, কিন্তু নিও ক্লাসিক্যাল সঠিক কিন্তু 1660 থেকে 1798। নিও ক্লাসিক্যাল লাস্ট পার্ট দ্য এজ অফ সেন্সিবিলিটিস বলা হয় 1745 থেকে 85 হয়, তবে 98 হচ্ছে পারফেক্ট। যেহেতু আমরা এখানে 98 লিখেছিলাম, এই যুগের কিছু কবি সাহিত্যিক আছে। সো নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে যতটুকু জানলাম এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, গুড। এবার আসে ইংরেজ সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যুগ, এবং সেই যুগের নাম হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড। দেখেন, কয়দিন আগে ফুডস খাদ্যতে পরীক্ষা হলো, প্রথম পরীক্ষার কোশ্চেনে রোমান্টিক পিরিয়ডের যুগটা কত সাল থেকে কত সাল? 1798 থেকে 1832। রোমান্টিক পিরিয়ড থেকে ছোট্ট করে একটু গল্প জানি। লিরিক্যাল ব্লাড, LYRIC, লিরিক্যাল ব্যালাড, BALLAD, লিরিক্যাল ব্লাড। লিরিক্যাল ব্লাড একটা কবিতা সমগ্র। যদি বলা হয় কে লিখেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়, এসটি কর্লিজও হয়। গল্প করি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা লিখেছিল, এসটি কর্লিজ বলা হয় 19টা, এসটি কর্লিজ বলা হয় 4টি কবিতা। 19 আর 4 এই 23টা কবিতার সমন্বয়ে যখন এই যে লিরিক্যাল ব্লাড মানে LB সংক্ষেপে বলা হয়, লিরিক্যাল ব্লাড কবিতাগুলি 1798-এ প্রকাশিত হয়েছিল। আর এই সময় রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়েছিল। যতটুকু বোর্ডে লিখলাম এখান থেকে কম করে হলে বিসিএস 10টা কোশ্চেন পরীক্ষা এসেছে। যেমন দেখেন, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েট অফ সুপার নেচার এসটি কর্লিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কতগুলি কবিতা লিখেছে? 19টি কবিতা। এসটি কর্লিজ কতগুলি কবিতা? 4টি কবিতা। লিরিক্যাল ব্লাডে কতগুলি কবিতা আছে? 23টি কবিতা আছে। লিরিক্যাল ব্লাড কখন প্রকাশিত হয়েছিল? 1798 সাল। আর এই সময় কোন যুগের যাত্রা শুরু হয়েছিল? রোমান্টিক পিরিয়ড। যদি বলা হয় লিরিক্যাল ব্লাড এই কবিতা সমগ্র কে লিখেছে, অপশনে যে থাকবে তাকে দেবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থাকলে ওয়ার্ডস, কোজরিজ থাকলে কোর্লিজ। অপশনে যে থাকবে তাকে দেবো। দুজন থাকলে অবশ্যই A+B, B+C বই দুটোই রাইট। তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু বেশি লিখেছিল, কখনো কখনো তাকে বেশি পারফেক্ট মনে করা হয়েছে। এতটুকু পড়বেন, দ্যাটস এনাফ। রোমান্টিক পিরিয়ড অনেকটা পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের যুগটা 1798 থেকে 1832। রোমান্টিক পিরিয়ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা, এসটি কর্লিজ 4টি কবিতা। এই 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড কবিতাগুলি 1798-এ প্রকাশ করে, তখন রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হয়। লাস্ট স্টেপ, রোমান্টিক পিরিয়ড অনেকগুলি ব্যক্তি আছে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লর্ড বায়রন, এসটি কর্লিজ, পিবি শেলি, জন কিটস, জেন অস্টেন, চার্লস ল্যাম্ব, স্যার ওয়াল্টার স্কট। এরা সকলেই রোমান্টিক পিরিয়ডের ব্যক্তি। দ্যাটস এনাফ। রোমান্টিক পিরিয়ডে কোনো শাখা প্রশাখা নেই, সরাসরি কোশ্চেন আসবে। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কর্লিজ, লর্ড বায়রন, পিবি শেলি, জন কিটস কোন যুগের কবি? রোমান্টিক পিরিয়ডের কবি। এই সকল ব্যক্তিগুলির মধ্যে থেকে অ্যাটলিস্ট 4জন ব্যক্তিকে স্টার দিয়ে রাখেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কর্লিজ অথবা জন কিটস, পিবি শেলি, এই 4জন ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট। রোমান্টিক পিরিয়ড পড়লে আমি বলবো আপনি এই 4জন ব্যক্তি পরে পরীক্ষার হলে যান। দ্যাটস এনাফ অ্যাবাউট অফ দি রোমান্টিক পিরিয়ড। রোমান্টিকে ফিল ইন দি গ্যাপস রেখেছিলাম, নো নিড, দরকার নেই। হ্যাঁ, এরপর দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড
ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা বলা হয় 1832 থেকে 1901 সাল। ভিক্টোরিয়ান পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় বিপি, যুগটা 1832 থেকে 1901 সাল। ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ এ ড্যাশ সেঞ্চুরি, 19 সেঞ্চুরি। এই কোশ্চেনটা বিশেষ পরীক্ষায় এসেছিল, এজন্য এটা লেখা রাখি 19 সেঞ্চুরি। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নামে এই দুটোই হয়, কখনো কখনো সেঞ্চুরি। সেঞ্চুরিটা খুব ইম্পর্টেন্ট না, তারপরে জেনে রাখলাম। ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা 1832 থেকে 1901 সাল। কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান পিরিয়ডের নামকরণ করা হয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় বিপি। ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা 1832 থেকে 1901 সাল। 1832 থেকে 1901 সাল এই সময়কে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ এ ড্যাশ সেঞ্চুরি, 19 সেঞ্চুরি। ভিক্টোরিয়ান পিরিয়ডকে দুটি ভাগে ভাগ করা হয়। পে রাফায়েলিটিস পিরিয়ড 1848 থেকে 1860, একটা অ্যাস্থেটিজম, অ্যাস্থেটিজম মানে শ্রী বা সৌন্দর্য, আর ডিক্যাডেন্ট শব্দের অর্থ বলা হচ্ছে ক্ষয়, যুগটা 1880 থেকে 1901 সাল। এখানে অনেকগুলি গ্যাপ রাখা হয়েছিল, কারণ এই সময় রেপ, মার্ডার, অ্যাকশন, ফার্স্টেশন, অরাজকতা, বিশৃঙ্খলা ইত্যাদি তৈরি করা হয়েছিল। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডে প্রথম স্টেপ জালামের নাম ডেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জালামের শাখা প্রশাখা, আর তৃতীয় স্টেপ অনেকগুলি ব্যক্তি আছে, যেমন লর্ড আলফ্রেড টেনিসন, চার্লস ডিকেন্স, চার্লস ডারউইন, রবার্ট বার্নিং, ম্যাথু আর্নল্ড, থমাস হার্ডি, জর্জ ইলিয়ট, ইমিলি বন্টি, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, উইলিয়াম ম্যাকপিস প্যাকারি এবং কার্ল মার্কস। এরা সকলেই ভিক্টোরিয়ান পিরিয়ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর মধ্যে থেকে একটু মার্ক করে দেই যে কয়েকজন ব্যক্তি বেশি ইম্পর্টেন্ট। একজন লর্ড আলফ্রেড টেনিসন, একজন রবার্ট বার্নিং, একজন ম্যাথু আর্নল্ড, একজন চার্লস ডিকেন্স। এই 4-5জন ব্যক্তি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ড এখানেই শেষ। ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রথম স্টেপের নাম ডেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর দেখেন দি মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের যুগটা 1901 থেকে 1936 হয়, কিন্তু পারফেক্ট নয়, 39 পারফেক্ট। মডার্ন পিরিয়ডকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1 থেকে 1910, একটা জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939, সেটি হয় 36 হয়, তবে এটা পারফেক্ট নয়। এখানে একটা কোশ্চেন করি, বলুন তো ইংরেজ সাহিত্যের লাস্ট স্টেজ কোনটি? অনেকে বলবে পোস্ট মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ড স্টিল নাও চলছে, ঘটছে, হচ্ছে। এটা কি শেষের যুগ? না, ইংরেজ সাহিত্যের শেষের যুগ হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, যেটা মডার্ন পিরিয়ডের মধ্যে লুকিয়ে আছে। দি জর্জিয়ান পিরিয়ড, লাস্ট স্টেজ। জর্জিয়ান পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় জিপি। ছোট্ট করে এখানে বিসিএস এবং পিএসসি লিখে রাখি। গল্প করি। ইংরেজ সাহিত্যের 8টি যুগ: অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। 8টি যুগ। যদি বলা হয় ইংরেজ সাহিত্যের প্রথম যুগ কোনটি, সবাই পারবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, হতে পারে তার অপর নাম। যদি বলা হয় ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি, অনেকে বলে পোস্ট মডার্ন পিরিয়ড, কিন্তু না, এটা ভুল। পোস্ট মডার্ন স্টিল নাও চলছে, উঠছে, হচ্ছে। ইংরেজ সাহিত্যের শেষের যুগ মডার্ন পিরিয়ড থাকলে মডার্ন পিরিয়ড দেবো, জর্জিয়ান পিরিয়ড থাকলে জর্জিয়ান পিরিয়ড দেবো, দুটেই থাকলে পারফেক্ট হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ডের সঠিক যুগটা 1910 থেকে 1939 সাল। জর্জিয়ান পিরিয়ডকে সংক্ষেপে বলা যায় জিপি, জর্জিয়ান পিরিয়ড, অথবা মনে রাখার জন্য বলা যায় জিপি মানে গ্রামীণ ফোন। এবং গ্রামীণ ফোনের একটা স্লোগান আছে, দূরত্ব যতই থাক কাছে থাকুন। ইংরেজ সাহিত্যের শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড, বিসিএস আসছে, পিএসসি তো আসছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 1910 থেকে 1939 সাল ইংরেজ সাহিত্যের লাস্ট স্টেজ। মডার্ন পিরিয়ড অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে কয়েকজন ব্যক্তিকে স্টার দিয়ে রাখি: জর্জ বার্নার্ড শো, ডব্লিউ.বি. ইয়েটস, অথবা ডিএস লরেন্স, টিএস ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। এরা সকলেই মডার্ন পিরিয়ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই 5জন ব্যক্তি খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে মডার্ন পিরিয়ড এমন একটি পিরিয়ড, যুগটা 1901 থেকে 1939। মডার্ন পিরিয়ডকে দুটি ভাগে ভাগ করা হয়, এডওয়ার্ডিয়ান 1 থেকে 10, জর্জিয়ান 10 থেকে 39। ইংরেজ সাহিত্যের শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড থাকলে জর্জিয়ান, মডার্ন থাকলে মডার্ন, দুটোই থাকলে জর্জিয়ান। কখনোই শেষের যুগ বলবো না বা দিব না, পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি জর্জ বার্নার্ড শো, অথবা ডব্লিউ.এস, অথবা ডিএস লরেন্স, টিএস ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। পোস্ট মডার্ন পিরিয়ডের যুগটা 1936 পারফেক্ট নয়, 1939 থেকে স্টিল নাও। এরা সকলে মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ডে গুরুত্বপূর্ণ রাইটার। পোস্ট মডার্নের কোনো শাখা প্রশাখা নেই।
এর মধ্যে যে রাইটারগুলি লিখলাম এই রাইটারগুলি খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় একজন বিখ্যাত ব্যক্তি, তা থেকে আমরা ছোট্ট করে এখানে পড়ে ফেলি। তার বিখ্যাত একটা নভেল যা খুবই ইম্পর্টেন্ট, নভেল মানে উপন্যাস, দি গড অফ এ স্মল থিং, দি গড অফ এ স্মল থিং, দি গড অফ এ স্মল থিং। এটি একটি বিখ্যাত নভেল, খুবই ইম্পর্টেন্ট। বিসিএস এবং পিএসসি লিখে রাখেন। পোস্ট মডার্ন পিরিয়ডের যুগটা 1939 থেকে স্টিল নাও। পোস্ট মডার্ন পিরিয়ড অনেক রাইটার আছে, তার মধ্যে ইন্ডিয়ান একজন রাইটার হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় বিখ্যাত একজন ফিমেল নভেলিস্ট। তার বিখ্যাত একটা নভেল উপন্যাস দি গড অফ এ স্মল থিং। দি গড অফ এ স্মল থিং একটি বিখ্যাত নভেল লিখেছে অরুন্ধতী রয়, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কিছু ব্যক্তি ছিল, এই ব্যক্তিগুলো খুব ইম্পর্টেন্ট। লাস্ট স্টেপ, হ্যাঁ আমরা লাস্ট স্টেপ আর একটা স্টেপ জানবো। কারো কোনো কমেন্ট আছে? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার আই থিঙ্ক। হ্যাঁ, গুড। দেখেন লাস্ট হচ্ছে লিটারি টার্মস। লিটারি টার্মসে অপর নাম হলো ফিগার অফ স্পিচ, যেখানে ছোট ছোট সংজ্ঞা আলোচনা করা হয়। হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ সিমিলার, হোয়াট ইজ মেটাফোর, হোয়াট ইজ হাইপারবোল। এই ছোট ছোট শব্দগুলিকে সাহিত্যের ভাষায় বলা যায় লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ। আমরা ছোট্ট একটি শব্দ জানি, ইপিক। ইপিক মানে মহাকাব্য। যদি কখনো পরীক্ষা হয় ইপিক পয়েট কে? ইপিক পয়েট কে? জন মিল্টন। মিল্টন। হোয়াট ইজ ইপিক? যদি কখনো বলা হয় হোয়াট ইজ ইপিক, তাহলে বলবো এ লং ন্যারেটিভ পয়েম। এ লং ন্যারেটিভ, NARRATIV, এ লং ন্যারেটিভ পয়েম। একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। দুটি কোশ্চেনকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। সাহিত্যের যেখানে ছোট ছোট শব্দ আলোচনা করা হয় সেই শব্দগুলিকে বলা হয় লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ। ছোট্ট একটি শব্দ ইপিক, দেখেন কতবার পরীক্ষায় এসেছে, একাধিকবার, খুবই ইম্পর্টেন্ট। ইপিক মানে মহাকাব্য। বাংলায় যেমন আছে রামায়ণ, মহাভারত, মেঘনাদ। ইংলিশ ইপিক পয়েট জন মিল্টন। জন মিল্টন দেখেন 49 বিসিএস কোশ্চেন আসছে। প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টন লেখা। 50তম বিসিএস কোশ্চেন আসছে আওরা পিজিটিতে থেকে। ইপিক পয়েট জন মিল্টন। হোয়াট ইজ ইপিক? এ লং ন্যারেটিভ পয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। NARRATIV, থাউজেন্ড লাইন নিয়ে যে গঠিত হয় সেটা হচ্ছে ইপিক। হোয়াট ইজ ইপিক? এ লং ন্যারেটিভ পয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক, অথবা ইপিক পয়েন্টকে জন মিল্টন। দ্যাটস এনাফ। খুবই ইম্পর্টেন্ট। আরেকটা শব্দ জানি, খুব ইম্পর্টেন্ট, সনেট। সনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। সনেট ইজ এ ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। What is sonnet? A poem of dash line, 14 lines। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, লাইনস, ফিল ইন দি গ্যাপস থাকতে পারে। সংক্ষেপে লিখলাম, উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে সনেট লিখছিল 154টি। লাস্টের দুটোকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। এই জায়গা থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। সনেট শব্দের বাংলা অর্থ চতুর্দশপদী কবিতা। সনেট ইজ এ ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। হোয়াট ইজ সনেট? এ পয়েম অফ 14 লাইন, ইটস কল, বলা হয় সনেট। উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে কতগুলি সনেট লিখেছিল? 154টি। সনেটের জনক পেত্রাক, এটা ভুল। সনেটের জনক স্যার থমাস ওয়াট, এটাও ভুল। হ্যাঁ, এগুলি ধারণা পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরা হয়েছে, কিন্তু এখান থেকে কোশ্চেন হয় না। এখান থেকে কোশ্চেন হতে পারে সনেট ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। সনেট শব্দের বাংলা অর্থ কি? চতুর্দশপদী কবিতা। হোয়াট ইজ সনেট? এ পয়েম অফ 14 লাইনস, ইটস কল সনেট। শেক্সপিয়ার তার লাইফে 154টি সনেট লিখেছিল। চারটে ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। চারটে বেশি হলে দুটো পড়বেন। দুটোও যদি বেশি হয়ে যায় তাহলে আর পড়ার দরকার নেই, বাসায় রেস্ট নেবেন। এবং এই দুটো কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট। সো
যে লিটারি টার্মসগুলি জানা হচ্ছে, বলা হচ্ছে, শোনা হচ্ছে, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কমেন্ট করুন তো, অথবা সাউন্ড করুন। হ্যাঁ, যতটুকু আলোচনা করা হলো এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা বা হয়েছে কিনা? জি স্যার। স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, গুড সাউন্ড, দ্যাটস গুড সাউন্ড। হ্যাঁ, এবং আই থিঙ্ক উই আর ফাস্টিং। হ্যাঁ, আমরা রোজা আছি এবং ফাস্টিং অবস্থায় প্রার্থনা করলে এটা কবুল হয়। কোনো ব্যক্তি যদি রোজা রেখে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব জায়গায় নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এবং ইয়াকুল্লাহ ফিল কোরআনুল কারীম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। সো আই থিঙ্ক উই আর ফাস্টিং, এবং ফাস্টিং অবস্থায় যদি প্রার্থনা করা যায় তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই সেই প্রার্থনাটা মঞ্জুর করে। সাকসেস টু ক্যাচ ইন ইউর হ্যান্ড ইফ ইউ জাস্ট কিপ পজিটিভ থিঙ্কিং অর হার্ড ওয়ার্ক। অর্থ বলো, বিদ্যা বলো, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। রবীন্দ্রনাথ বলেছিল, মানুষ যা চায় তাই পায়, কিন্তু কখন দিলে আপনার আমার জন্য পারফেক্ট হবে সেটা আমি আপনি ভালো জানি না। সেটা কে ভালো জানে? উপরওয়ালা ভালো জানে। এই জন্য উপরওয়ালার প্রতি বিশ্বাস থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া যায়। সাকসেস টু ক্যাচ ইন ওর হ্যান্ড ইফ ইউ জাস্ট কিপ পজিটিভ থিঙ্কিং অর হার্ড ওয়ার্ক। এবং মান জাদ্দা অজাদ্দা, যে চেষ্টা করে সেই পায়। বিখ্যাত ইংরেজ সাহিত্যের রেনেসান্স পিরিয়ডে ব্যক্তি রবার্ট হেরিং বলেছিল, হু দাই হেমসেলফ গড হিম হেমসেলফ। যে নিজের জন্য চেষ্টা করে ঈশ্বর তার পথকে সহজ করে দেয়। জর্জ বার্নার্ড শো বলেছিল, যেখানে কোনো পথ নেই সেখানে একটা নিজের পথ তৈরি করে নিতে হয়। বিখ্যাত ব্যক্তি পোস্ট মডার্ন পিরিয়ডের আর্নেস্ট হেমিংওয়ে বলেছিল, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয় বাট নট ডিফেক্টেড। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু কখনোই পরাজিত করা যায় না। লর্ড আলফ্রেড টেনিসন বলেছিল, ভিক্টোরিয়ান পিরিয়ডে বিখ্যাত ব্যক্তি, মানুষের অদম্য ইচ্ছা শক্তিকে কোনো কিছুই দমিয়ে রাখা যায় না। সো আপনার অদম্য ইচ্ছা শক্তিটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। যদি লক্ষ্য থাকে অটুল, তবে হবেই যায় ইনশাল্লাহ। সিম্পল এখানে জানলাম সনেট শব্দ থেকে চারটে ইনফরমেশন। সনেট অর্থ চতুর্দশপদী কবিতা। সনেট ইজ এ ড্যাশ ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। হোয়াট ইজ সনেট? এ পোয়েম অফ 14 লাইন, ইটস কল সনেট। এবং বলা হচ্ছে শেক্সপিয়ার তার লাইফে 154টি সনেট লিখেছিল। অ্যানাদার থিং ইজ দ্যাট, ছোট্ট একটি শব্দ, আরেকটি শব্দ জানি, এবং সেই শব্দটি হচ্ছে ইলেজি। ELEGY। ইলেজি মানে শোকগাথা। শোকগাথা। ইলিজি মানে শোকগাথা। শোকগাথাটা কি? যখন কোনো ব্যক্তির মৃত্যুতে, ব্যথায়, ব্যথিতে, মর্মান্তিক হৃদয়ে কোনো কিছু লেখা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ইলিজি পয়েম। আপনি চাইলে জীবিত অবস্থায় ইলিজি লিখতে পারবেন না। আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল কেউ মারা গেছে, তাকে কেন্দ্র করে যখন কোনো কিছু লিখবেন তখন সেটা হয় ইলিজি পয়েম। পৃথিবীতে 4 ধরনের কবিতা হয় ইংরেজি সাহিত্যে। 1000 লাইন হলে ইপিক পয়েম হয়, মহাকাব্য। যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, রামায়ণ, মহাভারত। কোনো বন্ধুর মৃত্যুতে, বন্ধু না, সিনিয়র জুনিয়র, পরিচিত, ডিয়ারেস্ট, পিয়ারেস্ট, নিয়ারেস্ট, যাই বলেন না কেন, কোনো ব্যক্তির মৃত্যুতে যখন কিছু লিখবেন তখন সেটা ইলেজি পয়েম। 14 লাইন হলে সেটা সনেট পয়েম। আর নদী, নালা, খাল, বিল, আঁকা বাঁকা মেটোপথকে বলা হয় প্যাস্টোরাল পয়েম, যা পল্লী কবি রাখাল। এই বিষয়গুলি কবিতা নিয়ে সাধারণত 4 ধরনের কবিতা সাহিত্যে লেখা হয়। ইপিক পয়েম মানে 1000 লাইন থাকবে, সনেট পয়েম মানে 14টা লাইন থাকবে, এবং বলা হচ্ছে প্যাস্টোরাল পয়েম নদী, নালা, খাল, বিল। আর ইলিজি মানে শোকগাথা, কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে লেখা হয়। যদি আমরা এই যে হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে যে কবিতা এফবিতে পোস্ট করেছি, সেটা হচ্ছে ইলিজি পয়েম। হোয়াট ইজ ইলেজি? ডেথ অফ ডিয়ার। প্রিয়জনের মৃত্যুতে যা কিছু লেখা হয় সেটা হচ্ছে ইলেজি, ডেথ অফ ডিয়ার। এখানে প্রিয়জন বলতে পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, সিনিয়র জুনিয়র হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বিদেশি কোনো লোক হতে পারে। কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আপনি যা লিখবেন সেটাই হচ্ছে ইলেজি। এই সংজ্ঞাটা ভালো না লাগলে এটা লিখতে পারেন, ইটস এ পোয়েম অফ সরো। দুঃখের একটা কবিতাকে বলা হয় ইলেজি, ইটস এ পোয়েম অফ সরো। অথবা বলা হচ্ছে, এটাও কারো ভালো লাগবে, এটা লিখতে পারেন, ইটস এ গ্রেট শক। গ্রেট শক,
তাৎক্ষণিক কারো মৃত্যুর সংবাদ শুনলে আমরা অনেক বেশি শকড হয়ে যাই। যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হয় আপনার, একটা থাকলে একটা দেবো, দুটো থাকলে এ প্লাস বি, বি প্লাস সি, তিনটেই যদি থাকে তাহলে ডি নম্বরে অ্যাবভ অল উপরের সবগুলোই। ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি, ইটস এ পয়েম অফ সরো, ইটস কল ইলেজি, ইটস এ গ্রেট শক, ইটস কল ইলেজি, মানে শোকগাথা। আমরা সবগুলোই জানলাম, অপশনে যেটা আসবে সেটা দেব। জানার পরিধি বেশি করলে সেটা কমানো যায়, কিন্তু জানেনই কম তখন 15টা কোশ্চেনই মনে হবে উইলিয়াম শেক্সপিয়ার, কারণ এর বেশি আর জানেন না। জানার পরিধি বেশি করলে সেটা কমানো যায়, কিন্তু জানেনই কম তখন আর বেশি বাড়ানো যায় না। তখন যেটা জানেন সেটাও শেক্সপিয়ার, যেটা জানেন না সেটা জোর করেই শেক্সপিয়ার। ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি, ইটস এ পয়েম অফ সরো, ইটস কল ইলেজি, ইটস এ গ্রেট শক, ইটস কল ইলেজি। আরও অনেক লেখা যায় সংজ্ঞা, কিন্তু নো নিড, দরকার নেই। সিমিলি মানে সাদৃশ্য বা তুলনা করা। মেটাফর মানে রূপক। মেটাফর মানে হচ্ছে রূপক। অ্যাজ ইফ, দো, লাইক বাক্যের মধ্যে ইউজ করলে সেটা হবে সিমিলি। তবে অ্যাজ ইফ, দো, লাইক, জাস্ট মিনিট, কাজই হচ্ছে দেখানো, ইউজ না করলে সেটা হয় মেটাফর। এবার খেয়াল করি। ও আচ্ছা আচ্ছা, দেখেন তো দেখা যাচ্ছে না কেন? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ ওয়েট, হ্যাঁ জাস্ট মিনিট, একটু। সিমিলি বা সিমিলার দুটো হয়, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ ওয়েট প্লিজ। সিমিলি বা সিমিলার দুটোই হয়, অথবা মেটাফর। সিমিলি অর্থ সাদৃশ্য বা তুলনা করা, আর মেটাফর অর্থ হচ্ছে রূপক। আমরা এর মধ্যে শুনি, ততক্ষণ কাজ করুক। অ্যাজ ইফ, দো, লাইক, এই চারটা শব্দ যদি বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, একটা হতে পারে, দুটো হতে পারে, তাহলে সেই সেন্টেন্সটা হয় সিমিলি বা সিমিলার। যদি বাক্যের মধ্যে অ্যাজ ইফ, দো, লাইক এই চারটা শব্দের একটা, দুইটা, তিনটা, সেন্টেন্স বড় হলে অনেকগুলি হতে পারে, ব্যবহার না করা হয়, তখন সেটা হয় মেটাফর। তার মানে বাক্যের মধ্যে অ্যাজ ইফ, দো, লাইক ব্যবহার করা হলে সেটা হবে সিমিলি। অ্যাজ ইফ, দো, লাইক বাক্যের মধ্যে ব্যবহার করা না হলে সেটা হবে মেটাফর। সিমিলি বা মেটাফর কাকে বলে এটা কখনো পরীক্ষায় আসবে না, সিমিলি মেটাফরের এক্সাম্পলটা পরীক্ষায় আসবে। সিমিলি মেটাফরের এক্সাম্পলটা পরীক্ষায় আসবে। আর সিমিলি মেটাফরে, হ্যাঁ দেখা যাচ্ছে না, একটু ওয়েট করি, হ্যাঁ কাজ চলছে, ব্যাটারি হয়তো লো হয়ে গেছে, হ্যাঁ অপেক্ষা করুন, চলে আসবে। হ্যাঁ, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। এটা আল কোরআনের একটা আয়াত। বিখ্যাত এই আয়াতটা ইংরেজি সাহিত্যে বিখ্যাত ব্যক্তি জ্যাকস রুসো বলেছিল, পেশেন্স ইজ বেটার বাট ইট ফ্রুট ইজ সো সুইট, ধৈর্য হয় তিক্ত কিন্তু এর ফল হয় মিষ্ট। এই কথাটা আবার বাংলা ব্যাকরণেও বলা হয়েছে, সবুরে মেওয়া ফলে। সো একটু অপেক্ষা করি, আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য। ওকে, ওয়েলকাম ব্যাক আর মেইন থিম। আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ বলছিলাম ওয়েট প্লিজ, আর ওয়েট দিয়ে আমরা দু একটা বাক্য শুনলাম বা শব্দ শুনলাম। এবং কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহু মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। এই কথাটা ইংলিশ সাহিত্যের বিখ্যাত ব্যক্তি জ্যাকস রুসো বলেছিল, পেশেন্স ইজ বেটার বাট ইট ফ্রুট ইজ সো সুইট, ধৈর্য হয় তিক্ত কিন্তু এর ফল হয় মিষ্ট। এই কথাটা অ্যারিস্টটল বলেছিল, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এই কথাটায় বাংলা সাহিত্যে বলা হয়েছে সবুরে মেওয়া ফলে, লাইক দ্যাট। হ্যাঁ আবার বলেন না লেওয়া ফলে, হিরো আলমের মতো। সো সিমিলি এবং মেটাফর দুটি শব্দ জানার ট্রাই করছি। সিমিলি বা সিমিলার একই কথা,
সাদৃশ্য বা তুলনা করা। মেটাফর অর্থ রূপক। বাক্যের মধ্যে যদি কখনোই অ্যাজ ইফ দ্য লাইক ব্যবহার করা হয় তখন সেটা হবে টিক চিহ্ন দিয়েছি সিমিলি বা সিমিলার। শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছিল, এই জন্য দুটি হয় সিমিলি বা সিমিলার। অ্যাজ ইফ দ্য লাইক যদি বাক্যের মধ্যে ব্যবহার না করা হয় তখন সেটা হবে মেটাফর। যেমন একটা এক্সাম্পল দিই, দেখেন এখানে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এখানে ছোট করে আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, গুড। দেখেন একটা এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলটা হচ্ছে নজরুল ইজ লাইক এ বাইরন। নজরুল কার মতো? বাইরনের মতো। তাহলে বাক্যের মধ্যে কি আছে? লাইক। নজরুল ইজ লাইক এ বাইরন, নজরুল কার মতো? বাইরনের মতো। তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই সিমিলি। যদি বলি নজরুল ইজ বাইরন, নজরুল কার মতো? বাইরনের মতো, তাহলে বাক্যটাতে অ্যাজ ইফ দ্য লাইক নেই, তাহলে এই বাক্যটা অবশ্যই মেটাফর। সিমিলি আর মেটাফর সবচেয়ে সহজ জিনিস, কিন্তু বইয়ের ভাষায় সবচেয়ে কঠিন জিনিস। সিমিলি মানে সাদৃশ্য বা তুলনা করা, সরাসরি তুলনা করবে। সিমিলি অর সিমিলার ইজ এ ওয়ার্ড, ইট ডাইরেক্ট শোয়িং ইমপ্লিসিট and must use for in word as if though like, it's called simile. It's come from Greek word similias, এজন্য simile বা similar both is right. আর মেটাফর মানে explicit, যেটা অস্পষ্ট করে তুলনা করবে, গডড বা anonymous. It's the related never used must for in word as if though like in a sentence, it's called বলা হয় মেটাফর। বাক্য সহজ কথা, সিমিলি মানে তুলনা করা, এটা ডাইরেক্ট, আর মেটাফর ইনডাইরেক্ট। সিমিলি অ্যাক্টিভ, মেটাফর প্যাসিভ। এটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, অ্যাক্টিভ, প্যাসিভ। বাক্যের মধ্যে অ্যাজ ইফ দ্য লাইক থাকলে সেটা সিমিলি, না থাকলে সেটা মেটাফর। সিমিলি মেটাফর সংজ্ঞা আসবে না, সিমিলি মেটাফর এক্সাম্পল আসবে। নজরুল ইজ লাইক এ বাইরন, বাক্যটা সিমিলি। নজরুল ইজ বাইরন, বাক্যটা মেটাফর। যদি বলি ইওর ফেস ইজ লাইক অ্যাজ এ হোয়াইট বোর্ড, আপনার ফেসটা হোয়াইট বোর্ডের মতো, তাহলে বাক্যটা কি? সিমিলি। যদি বলি ইউ আর এ টাইগার, ইউ আর এ টাইগার, হ্যাঁ, যদি বলি আপনাদের নাম বলে বলি ইউ আর এ টাইগার, তাহলে বাক্যটা কি? মেটাফর। বাক্যের মধ্যে অ্যাজ ইফ দলে থাকলেই সিমিলি, না থাকলেই মেটাফর। সহজ কথা, আর কোনো কিছু বোঝা দরকার নেই, নেই অ্যান্ড নেই। তাহলে দেখেন আমরা আজকে যে ক্লাসগুলি জানলাম, এই ক্লাসগুলি মূলত একটা ধারণা। হ্যাঁ, এবং কি ধারণা দিলাম আপনাদের? আজকে কিন্তু স্পেশালি কোনো ক্লাস না, আজকের ক্লাসটা সাধারণত কি ক্লাস বলেন তো? আজকে জাস্ট একটা ধারণা দিলাম। কি ধারণা দিলাম? সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একটা ধারণা, এবং সেই ধারণাটার নাম হচ্ছে বিসিএস 51 গাইডলাইন। আর গাইডলাইন সূত্রে আমরা কিছু পিরিয়ড জানলাম, কিছু ইম্পর্টেন্ট টপিক জানলাম, ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ রাইটার জানলাম, আদার্স বুক জানলাম, অথবা লিটারি টার্মস জানলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা স্পেসিফিকলি ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে: অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। নেক্সট ক্লাস থেকে এক একটা যুগ করে এক একটা ক্লাস আমরা ইনশাল্লাহ করব। তাহলে আজকের ক্লাসে যতটুকু জানলাম, শুনলাম, বুঝলাম, লিখলাম, এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার? আমার টিউনটা হয়তো একটু ভালো না, পেইন করছে, যার জন্য হয়তো একটু কম কথা বলেছি আজকে, কিন্তু সাহিত্যর ক্লাস করেন খুবই মজা পাবেন। হ্যাঁ, আজকে অতিরিক্ত কথা বলি নেই। হ্যাঁ, হয়তো ফিজিক্যাল দেখে বোঝা যাচ্ছে কিছুটা সিক লাইক দ্যাট। যাই হোক, হোয়াটএভার, আমরা যতটুকু জানলাম আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। লাস্ট 30 সেকেন্ড ফর অল অফ ইউ। কারো কোনো বিন্দুমাত্র কোশ্চেন আছে? নো কোশ্চেন। হ্যাঁ, এবং নো কোশ্চেন ইজ গুড কোশ্চেন, নো নিউজ ইজ গুড নিউজ যদি হয়, তাহলে নো কোশ্চেন ইজ গুড কোশ্চেন। আজকে ইংরেজি সাহিত্য সম্পর্কে যতটুকু জানলাম, দ্যাটস এনাফ, এনাফ এন্ড এনাফ। লাস্ট 30 সেকেন্ড। কারো কোনো কোশ্চেন আছে? ইজ দ্য এনি কোশ্চেন? এনিবডি এলস? আলী ভাই অথবা জিয়াউর ভাই, জিয়াউর রহমান ভাই, আলামিন ভাই, আরও দেখা যাচ্ছে সো রাসেল ভাই। কারো কোনো কোশ্চেন আছে? ইজ দ্য এনি কোশ্চেন? এনিবডি এলস? নো কোশ্চেন, নোবডি এলস। হ্যাঁ, আমাদের সাথে একজন ফিমেলও ছিল। সো থ্যাঙ্কস ফর অল অফ ইউ। হ্যাঁ, গুড। হ্যাঁ, এবং নো দিয়ে একটা বাক্য শুনি আমরা। নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এমটি স্টোমাস, কোনো মানুষই জ্ঞানী হয়ে জন্মায় না। ম্যান ক্যান অ্যাসিভ ডিফারেন্ট নলেজ ফ্রম ডিফারেন্ট প্লেসেস, মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্ঞান অর্জন করে। সৈয়দ মোস্তফা বলেছিল মানুষ জ্ঞান অর্জন করে দুটো হইতে, একটা হচ্ছে বই পড়ে, একটা হচ্ছে ভ্রমণ করে।
আপনি যত বেশি বই পড়বেন, যত বেশি ভ্রমণ করবেন, আপনার তত ইটারনাল নলেজটা ইনক্রিজিং হয় আপনার ডে বাই ডে। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। এবং ইয়াকুল্লাহ ফিল কোরআনুল কারীম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোল্ড উই হ্যাভ বিন আস্কড টু দি গ্রেভ ফ্রম দি ক্যাডেল, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। বিকজ এভরি বুক ইজ দি সোর্স অফ নলেজ, প্রত্যেকটা বই হয় জ্ঞানের উৎস। সো ইউ হ্যাভ টু এক্সেপশনাল সো দ্যাট এনিবডি লাইকস ইউ। আই থিঙ্ক ভালো থাকবেন, নেক্সট আবারও দেখা হবে, কথা হবে, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ কার লেখা জানেন? জিয়াউর ভাই। ধন্যবাদ আহসান হাবিবের লেখা, বাংলা সাহিত্য। ধন্যবাদ, একটা গল্পগুচ্ছ লিখেছে আহসান হাবিব। হ্যাঁ, সো ঠিক আছে, সবাইকে শুভকামনা রইল। গো অ্যাহেড উইথ ইউর ড্রিমস। হ্যাঁ, এবং জীবন হোক জীবন্তের ন্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।